ফকিরের পোলাকে শুধু এই বাড়ির কাজে লোক হিসেবেই মানায়, এই মিয়া বাড়ির জামাই হিসেবে কখনোই নয়। রিমি, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি তোমাদের বাড়ির কাজের লোক হলেও এখন তো তোমার বিয়ে করার স্বামী, তাই না? স্বামী? মাই ফুট! তোর মতো ছোট লোকের বাচ্চাকে স্বামী বলতে আমার বই গেছে। দূর হ আমার চোখের সামনে থেকে। কি বলছো এইসব? হ্যাঁ, আমি আবার কোথায় যাব? তোমার বাবা তো কড়া গলায় বলে দিছে তোমার রুমে থাকতে, না হলে আমার খবর করবে। তুই কোথায় যাবি সেটা আমি কি জানি? আমাকে বিয়ে করার সময় মনে ছিল না যেই তোকে আমি দেখতেই পারি না, তাহলে তোকে বিয়ে পরে মেনে নিব কিভাবে? নাকি আমার বাবার এত এত ধনসম্পত্তি দেখে লোভ সামলাতে পারিসনি? আরে মিস নন্দিনী, আমার বাবার যা আছে সেটা না তোর বাবার সবকিছু বিক্রি করলেও 4 ভাগের 1 ভাগের সমান হবে। তাতে এত দাপট? দেখো, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি বলে বিয়ে করছি, তোমার বাবার সম্পত্তি দেখে নয়। আর তাছাড়া সেদিন তো তোমার বিয়ের সময় অনেক ধনী ঘরের ছেলেই উপস্থিত ছিল, তাহলে তাদের রেখে তোমার বাবা আমার মতো কাজের লোকের সাথেই কেন জামাই হিসেবে বেছে নিল? কেন? আমি তো সেটাই বুঝি না, বাবার মাথা এমন করে পাগল হয়ে গেল কেন? বাবা একটা কাজ করলে হাজারবার ভেবে তারপর করে, আর এই ব্যাপারটা একবারের জন্য ভাবলো না। সোজা আদরের মেয়েকে তোর মতো ছোট লোকের সাথে বিয়ের বন্ধনে বেঁধে দিল। এই মিসেস নীরবের ভালোবেসে বিয়ে করা বউ, একটা কথা শুনে রাখো, আসল সোনা কিন্তু জহুরিরাই ভালো করে চেনে। আর আমার শ্বশুর হলেন একজন খাঁটি জহুরি, তাহলে মেয়ের জামাই চিনতে ভুল কি করে করতে পারে? একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। তোর সাহস কি করে হয় আমাকে বউ বলার? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মতো 2 টাকার চাকরকে আমি আমার জামাই হিসেবে কখনোই মানব না। তোমাকে এখন মানতে হবে না, কেননা তুমি আমাকে ধীরে ধীরে মানতে বাধ্য হবে। আর ভেবো না আমি স্বামী হিসেবে তোমার উপরে কাপুরুষের মতো অধিকার খাটাবো, তোমার অনুমতি ছাড়া ছুঁয়েও দেখবো না। আরে যা যা, তোর মতো কত লুচ্চা ছেলে দেখলাম, মুখে ঠিকই বলিস কিন্তু মনের বাসনা জেগে উঠলে ঠিকই ঝাঁপিয়ে পড়িস হায়নার মতো। শোনো, তোমার সাথে কথা বলে আমার গলা ব্যথা হয়ে গেছে, এখন সুন্দর করে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো সোনা পাখি। নীরবের এমন কথা শুনে রিমি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি না করে নীরবের গালটা লাল রঙে রাঙিয়ে দেয়। রাগে যেন রিমির ফর্সা মুখটা লাল হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বাড়ির সামান্য কাজের লোক হয়ে আমাকে পানি আনতে বলার? নীরব রিমির কথায় পাক্কা জবাব দেওয়ার জন্য যেন একদম প্রস্তুত ছিল। রিমি কথা শেষ করার সঙ্গে সঙ্গেই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে রিমি যেন অবাকের চরম লেভেলে আছে। এই যে মিস সোনা বউ, একটা কথা ভালো করে শুনে রাখো, আগে আমার উপরে অনেক অত্যাচার করেছো, আমি মুখ বুঝে নীরবে সহ্য করে গেছি, কিন্তু আর না, দিন বদলে গেছে, কাজের লোক থেকে প্রমোশন পেয়ে গেছি মিয়া বাড়ির মেয়ের জামাই। যদিও তুমি আমাকে মানলে না অবহেলা করলে, তবু আমার পদবিটা তো আর বড়ই, তাই না লক্ষ্মী বউ? নীরব রিমির গাল টেনে উপরে কথাটা বলে। রিমি যেন অবাকের উপর অবাক হচ্ছে, কেননা যে ছেলেটা কখনো মুখের উপরে কথা বলতো না, সব কিছু নীরবে সহ্য করত, আজকে সে আগুনের ফুলকির মতো জ্বলে উঠেছে। এটাকে সত্যি ভাবার বিষয় নয়। রিমি গালে হাত দিয়ে রাগে ফুসফুস করতে করতে বলে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস এই রিমি চৌধুরীর গলে থাপ্পড় দিস, যেখানে আমার বাবা কখনো আমাকে এভাবে মারেনি। দিন বদলে গেছে বললাম না, আর তোমার গালে থাপ্পড় মেরেছি সেটা আমার দোষ, তাই না? তুমি আমার গালে দিনের পর দিন কত থাপ্পড় দিছো, আমার কি ব্যথা লাগেনি? নাকি আমার গালটা সরকারি মাল, পাথরের তৈরি? ভালো হয়ে যাও রিমি, ভালো হয়ে যাও, নাহলে তোমার কপালে খুব ভয়ঙ্কর কিছু আছে। নীরব কথাগুলো বলে রহস্য একটা বিলেনি হাসি দিয়ে রিমির উপরে ঝুঁকে পড়ে। রিমি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নীরব মুচকি এসে বলে, ভয় নেই, বালিশের কাঁটাটা নিলাম। নীরব কাজের লোক হতে পারে, তবে লুচ্চা না। মনে রেখো, তোমার ইচ্ছে ছাড়া কোনোদিন তোমাকে স্পর্শও করে দেখবো না। কথাটা বলেই নীরব কাঁথা আর বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে আপনাদের পছন্দের নাগী রাইকা যেন রাগকে বালিশের নিচে রেখে এক গভীর ভাবনায় বিভোর হয়ে পড়ে। রিমি ভাবতে থাক, আমরা বরং অতীতিকে ঘুরে আসি, কেননা আমি আপনাদের মন বুঝি। আপনারা যে কিছুই বুঝতেছেন না সেটা আমি বুঝেছি, তাই চলেন ঘুরে আসি অতীতের দেশ থেকে, কেমন? চোখেতে চশমা, পরনে পাঞ্জাবি, হাতে একটা খবরের কাগজ নিয়ে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে পড়ছেন চৌধুরী সাহেব। ঠিক তখনই বাড়ির সদর দরজা কলিং বেলটা বেজে ওঠে। এই ফুলমতি, দেখ তো দরজায় কে এসে দাঁড়িয়ে আছে।
রফিক সাহেব খবরের কাগজটা হাতে ধরেই কাজের মেয়ে ফুলমতিকে ডেকে উপরে কথাটা বলে। এদিকে ফুলমতি সকালে নাস্তা তৈরি করছিল। চৌধুরী সাহেবের ডাক শুনে নরম কণ্ঠে জবাব দেয়, কেননা চৌধুরী সাহেব খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, জোর গলায় কথা একদম সহ্য করে না। জি সাহেব, আমি এখনই দেখছি কে এসেছে। একটু তাড়াতাড়ি গিয়ে দেখ, বেচারা কলিং বেল টিপতে টিপতে আমার কানের 12টা বাজিয়ে ফেলবে। ফুলমতি গিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে। পরনে তার হাফ হাতা একটা শার্ট ও লুঙ্গি, সাথে গলার সাথে ঝুলানো একটা গামছা, হাতে একটা ছেঁড়া ব্যাগ। পুরাই যেন বস্তি থেকে উঠে আসা কাজের ছেলে। ফুলমতি ছেলেটার পা থেকে উপর পর্যন্ত খুব ভালো করে তাকিয়ে দেখে জিজ্ঞেস করে, এই যে মিস্টার, গ্রাম থেকে আসা কাজের লোক, আপনি কে শুনি? এই যে ফুলটুসি, আমি যে কাজের লোক সেটা তো নিজের মুখেই বললে, তাহলে সেটা আমাকে নতুন করে জিজ্ঞেস করার কি আছে শুনি? নীরবের কথা শুনে ফুলমতিতে সেই রাগ উঠে যায়। আর রাগ উঠবেই না কেন, যদি এমন সিমস ফিগারের আটার বস্তার অধিকারী একটা মেয়েকে ফুলটুসি বলে। ওই বেটা, তোর এত বড় সাহস! হ্যাঁ, আমার ফুলটুসি বলিস? তোর বোন ফুলটুসি, তোর মা ফুলটুসি, তোর বউ ফুলটুসি। হইছে বোন, এবার থাম। সকাল সকাল আমার কানটার 12টা বাজাই দিছস। এখন সামনে থেকে সর, ভেতরে যাব। নীরবের এমন কথা শুনে ফুলমতি 2 হাত দিয়ে রাস্তা আটকে নীরবকে বলে, না না, সেটা তো হবে না। তোর মতো ফাজিল ছেলেকে আমি ভিতরে যেতে দিই, আর চৌধুরী সাহেব ঠাস ঠাস করে আমার চাকরিটা নট করে দিক, তাই না? নীরব ফুলমতির কথা না শুনেই ওকে সাইডে ধাক্কা দিয়ে ভেতরে আসে। নীরবকে দেখে চৌধুরী সাহেব হাতে থাকা পত্রিকাটা টেবিলের উপর রাখতে রাখতে জিজ্ঞেস করে, বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আজকেই তোমাকে আমার বাড়িতে প্রথম দেখছি। কে তুমি বাবা? রহিম সাহেবের কথা শুনে নীরব তার পায়ের কাছে বসে কান্না করে বলে, স্যার কি আর কমু, আমার মতো অভাগার কথা এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি একটা এতিম ছেলে, মানুষের বাসায় বাসায় কাজ করে পেটকে 2 মুঠা খাইতে দেই। আরে বাবা, সেটা ভালো কথা। তা তুমি এভাবে আমার পা ধরে আছো কেন? পা ছাড়ো। না স্যার, আমি খুব আশা নিয়ে এসেছি আপনার বাড়িতে। আমি কাজ করব। আপনার মনটা অনেক বড়, একদম পাহাড়ের মতো। স্যার দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। নীরবের এমন কাণ্ড দেখে ফুলমতি আর রফিক সাহেব যেন অবাকের শেষ লেভেলে পৌঁছে গেছে। ফুলমতি মনে মনে বলে, খচ্চর বেটা, নাটক ভালোই করতে পারে দেখছি। একদম স্যারের জায়গা মতো ইমোশনাল কথার তীর ছুরি দিয়েছে। আসলে চৌধুরী সাহেব কড়া মেজাজের লোক হলেও এতিমদের খুব ভালোবাসেন, কেননা উনি নিজেই একজন এতিম। তাই তো এতিম হয়ে এতিমের মনের কষ্ট বোঝে। আচ্ছা, তোকে না হয় আমি কাজের লোক হিসেবে রাখলাম। তা তুই কি কি কাজ করতে পারিস সেটা শুনি। আরে স্যার, আমি কি করতে পারি না বলেন, তবুও বলছি। এই যে ধরেন, সাদা ভাত, মাংসের তরকারি, বিরিয়ানি, যাবতীয় বাজার করার, ঘর দোয়ার মোছা, ঝাড়ু দেওয়া, না সরি, এটা করার জন্য ওই ফুলটুসি তো আছেই। খচ্চর বেটা, তুই আমাকে আবার ফুলটুসি বলছিস? স্যার, ওকে একদম বিশ্বাস করবেন না। ওকে দেখেই মনে হচ্ছে একটা ফটকাবাজ। এই মোটু, তুই চুপ থাক। খেয়ে খেয়ে একদম হাতি হয়ে গেছিস। আহ, এই ফুলমতি, তুই যা তো এখান থেকে। আর তোকে আমি কাজের লোক হিসেবে রাখলাম, আর বাড়িতে থাকবি। সব কাজের লোকের জন্য থাকার ব্যবস্থা আছে। তা নাম কি তোর? আমার নাম নীরব। আপনার মেহেরবানিতে আমার চাকরিটা হলো। আমি কি যে খুশি, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে ব্যাগটা রুমে রেখে কাজে লেগে পড়। এই রহিম, ওকে তোর সাথে নিয়ে যা তো। রহিম সাহেবের কথা মতো এসে নীরবকে সাথে নিয়ে যায় আর থাকা জায়গাটা খুব সুন্দর করে দেখিয়ে দেয়। নীরব ব্যাগটা রেখে পরনের শার্টটা খুলে একটা গেঞ্জি পরে রহিমের সাথে কাজে লেগে পড়ে। নীরবের কাজের গতি দেখে রহিম বলে ওঠে, কি ব্যাপার নীরব, এত দ্রুত কিভাবে কাজ করছিস? আমি আজ পর্যন্ত অনেক লোকের সাথে কাজ করেছি, কিন্তু এভাবে কাজ করতে এই প্রথম তোকে দেখলাম। আসলে হয়েছে কি রহিম ভাই, আমার এমন অভ্যাসটা না আগে কখনোই ছিল না। লোকের বাড়ি বাড়ি কাজ করে এমন দ্রুত কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তুমিও কাজ করতে থাকো, তাহলে একসময় তুমিও পারবে এমনভাবে কাজ করতে। নীরব, তুমি না আসলে অনেক ভালো একজন মানুষ, এমন করে আজও কেউ বুঝিয়ে বলেনি। আচ্ছা, এখন কথা বাদ দিয়ে চলো তাড়াতাড়ি কাজ করি। ম্যাডাম যদি দেখে আমরা কাজ বাদ দিয়ে কথা বলছি, তাহলে খবর করে ছাড়বে। কি বলো, এইবারের মালিক তো আমাকে কাজ করতে দিল, আর ওনাকে দেখে খুব ভালো মানুষ মনে হলো। তাহলে ম্যাডামকে ভয় পাচ্ছেন কেন? তুমি যেটা বলেছো সেটাই ঠিক।
কেননা আমাদের স্যার কড়া মেজাজের মানুষ হলেও অত্যন্ত ভালো মনের একজন মানুষ। স্যার সবাইকে ধমক দিয়ে বেড়াতে পারে, তার বউ ছেলে আর আদরের মেয়ে রিমির কাছে দাঁড়াতেই পারে না। ওরে বাবা, এরা তাহলে এত ভয়ঙ্কর! আমাকে তো তাহলে খুব সাবধানে থাকতে হবে, যদি আবার একটা ভুল ভয় দেখায়। আমি আবার ভয়কে খুব ডরাই। এত বড় মানুষে তুমি ভয়কে ডরাও? আচ্ছা যাই হোক, তরকারি সব তো কাটা শেষ, তুমি তাহলে রান্না করতে শুরু করো, আমি অন্য কিছু করি। রহিমের কথা শেষ না হতেই বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে ফুলমতি রহিমকে বলে, রহিম ভাই, তুমি আর কাউকে কাজ করতে বলার মতো মানুষ পেলে না, তাই না? ওই ফটকাবাজ করবে কাজ তোমার মনে হয়? ফুলমতি কি বলছিস এসব? হ্যাঁ, নীরব অত্যন্ত ভালো একজন মানুষ। ভালো মানুষ না ছাই, আমার তো দেখেই মনে হয় এখান কোনো মতলব নিয়ে এসেছে। যতটা পারো এর থেকে দূরে দূরে থাকো। রহিম ভাই, আসলে গুণী লোকের কদর তো সবাই করতে জানে না, তাই এভাবে বলছে। আর এই ফুলটুসি তো কিছুই বোঝে না, মাথা মোটা একটা। কে তোর এত বড় সাহস আমাকে আবার ফুলটুসি বলেছে? তোরে কি যে করবো, একবার শুধু সুযোগ পাই, তারপরে দেখিস। ফুলমতি কথাটা বলির আগে হনহন করতে করতে অন্য কাজ করতে চলে যায়। এদিকে রান্নার কাজ শেষ হলে সবাই মিলে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে। সবাই খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, কেননা এই বাড়ির ম্যাডামের হুকুম, তারা খেতে আসলে কাজের লোকদের দাঁড়িয়ে থাকতে হবে। নীরব এখানে দাঁড়িয়ে থাক, না হলে অনেক কথা শুনতে হবে। তুই তো ম্যাডামকে চিনিস না, এটা ম্যাডামের হুকুম। ও আচ্ছা, কিন্তু কাজ তো শেষ হয়নি, তাহলে এভাবে দাঁড়িয়ে থাকবো কেন শুনি? দাঁড়িয়ে থাকলে তো সেই কাজ পরে আমাদেরকেই করতে হবে, তারা তো আর করবে না। নীরব কথাটা বলেই সেখান থেকে রান্নাঘরে চলে আসে। আর এদিকে সবাই খেতে আসে। মিসেস চৌধুরী যেই না খাবার মুখে দিতে যাবে, অমনি তাকিয়ে দেখে নীরব খাবারের বাটি নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছে। সেটা দেখে রাগে তো তার শরীর জ্বলে যাচ্ছে। ইরে এ রহিম, এই ছোট লোকের বাচ্চাকে বলে দিসনি যে আমি খেতে আসলে এখানে দাঁড়িয়ে থাকতে হয়? আর তাছাড়া ওকে তো আগে দেখিনি। আসলে ম্যাডাম, ওর তো নতুন, আজকে স্যার ওকে কাজে রেখেছে, তাই সঠিক বুঝতে পারিনি। প্রথমকার মতো ক্ষমা করে দিন। হাসালি রে, আমি যদি ওকে প্রথম দিন বলে ক্ষমা করে দেই, তাহলে আমার উপরে তোদের যে ভয়টা আছে সেটা কমে যাবে। আমি তো এটা চাই না। এই তুই এখানে আয়। রজনী চৌধুরীর কথা শুনে নীরব তার কাছে এসে নরম কণ্ঠে বলে ওঠে, জি ম্যাডাম, বলেন কি বলার জন্য আমাকে রেখেছেন? নীরব কথা বলার সাথে সাথেই রজনী চৌধুরী নীরবের গালে একটা কষে থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? হ্যাঁ, আমি তোকে ডেকেছি, তুই এসে এখানে দাঁড়িয়ে থাকবি, সেটা না করে ডাকলি কেন? ম্যাডাম, আপনিই তো ডাকলেন, তাই ভেবেছি কথাটা জিজ্ঞেস করি। সরি ম্যাডাম। নেক্সট টাইম এমন ভুল যেন না হয়, তাহলে আমি তোর পিঠের চামড়া তুলে নিব, বলে দিলাম। নীরব কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে রিমি বলে ওঠে, আম্মু, সকাল সকাল নিজের মেজাজ আর হাতের ব্যায়াম করার জন্য এই ছাগলটা কোথায় পাইলা? আর বলিস না রে মা, তোর বাবা নাকি এই ছোট লোককে আজকেই কাজে রেখেছে। ভুল করেছে, তাই একটু গালে নকশা বানিয়ে দিলাম, যেন এমন ভুল আর না করে। তুমি পারো বটে। আচ্ছা, বাবাকে দেখছি না যে, বাবা কোথায় গেছে শুনি? ছোট ম্যাডাম, স্যার একটু বাইরে গেছে, এখনই এসে পড়তে পারে। ও আচ্ছা, ঠিক আছে। এদিকে নীরব রিমিকে দেখি ক্রাশ খেয়ে বসে আছে। রিমি উপর থেকে যেন চোখ ফেরাতেই পারছে না। রিমিকে খুব সুন্দর লাগছে। ক্রাশ না খেয়ে কি আর উপায় আছে বলেন? একটা সাদা টপস ও জিন্স পরছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ, যেন রিমির রূপের আলো নীরবের অন্ধকারে ঢেকে থাকা মনটা ঝকঝক হয়ে গেছে। হঠাৎ রিমি খেয়াল করে নীরব ওর দিকে হা করে তাকিয়ে আছে। এই ছেলে, তোর চোখ যে আমি তুলে নিব সেটা কি তুই জানিস না? আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? এর আগে কখনো মেয়ে দেখিসনি নাকি? ম্যাডাম, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু এমন সুন্দর ডানাকাটা পরি তো এই প্রথম আপনাকেই দেখলাম। নীরবের কথা শুনে উপস্থিত সবাই যেন অবাক হয়ে তাকিয়েছে, কেননা আজও কেউ রিমির কথা জবাবে কথা বলার সাহস পায়নি। আর নীরব এটা কি বলল? আসলে নীরব অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে আছে, তাই কি বলছে সে নিজেও জানে না। রিমি বসা থেকে উঠে নীরবের গালে একটা থাপ্পড় দিয়ে টেবিলে থাকা গরম জাইলের বাটিটা ওদিকে ছুঁড়ে মারে, যাতে করে নীরবের শরীরের অনেক অংশেই পড়ে যায়। তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর কথা বলার? হ্যাঁ, আমার সাথে কথা বলার সাহস আজও কারোর হয়নি।
আর তুই কথা বলছিস? রিমি এবার আর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। মনের কোণে হাজারো রাগের ছোট ছোট কণাগুলো বড় হতে থাকলেও সেটা প্রকাশ না করে চোখের কোণে জমে থাকা জল নিয়ে নীরবের দিকেই দাঁড়িয়ে আছে। নীরবের এমন অবস্থা দেখে রহিমের অনেকটাই খারাপ লাগে। সেও তো নিরুপায়, কিছুই বলতে পারে না। আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা। তোকে যেন আমার চোখের সামনে না দেখি। যদি দেখি তাহলে তোর চোখ আমি উপড়ে নিব, মনে রাখিস। নীরব কিছুই বলছে না। এদিকে রিমির এমন কথা শুনে বাইরে থেকে ভিতরে আসতে আসতে রিমির বাবা মিস্টার রফিক চৌধুরী বলে ওঠে। কি রে মা, কি হয়েছে? তুই এইভাবে নীরবের সাথে এমন কথা বলছিস কেন? নীরব তো অনেক ভালো একটা ছেলে। ভালো না চাই? তুমি জানো ও আমার সাথে কেমন ব্যবহার করেছে? আবার ফকিরের পোলার সাহস কত বড়, আমার মুখের উপর কথা বলে। এই সামান্য বিষয় নিয়ে তুই ওর সাথে এমন ব্যবহার করবি, এটা আমি কখনোই আশা করিনি। মারে, এতিমরা আসলেই অসহায়, তারপরেও তাদের সাথে কেন এমন করিস? হুম? আইসে কি আমার এতিমের কাহিনী শোনাতে? এই তুমি যদি এখন আর একটা কথা বলো তো তোমার আজকের খাবার বন্ধ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা নাও, চুপ করে থাকলাম, কিছুই কমু না আমি। এইভাবে আর কত মানুষের উপরে অত্যাচার করবা? এর শাস্তি যে তোমাদের একদিন পেতেই হবে। তোমার সাথে আমার ছেলে মেয়েকে এমন করা শিখিয়েছে। রফিক চৌধুরীর কথা শুনে রজনী চৌধুরী তো সেই লেভেলে রাগ ওঠে। ভাগ্যিস স্বামীকে মারা লাগে না, না হলে এতক্ষণে মেরে বালু চাপা দিয়ে দিত। তবুও নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বলে, আমি তোমার ছেলে মেয়েকে তাহলে খারাপ বানাইতেছি, তাই না? একটা কথা ভালো করে শুনে রাখো, আর একবার যদি এই কথা বলতে শুনেছি তাহলে স্বামী মানবো না, সোজা বৃন্দাবন পাঠিয়ে দেব। যৌবন থাকলে বেঁচে থাকার জন্য স্বামীর অভাব হয় না। ছি, এমন একটা কথা বলতে তোমার বিবেকে বেঁধে আসলো না? আমি কখনোই ভাবতে পারিনি তুমি এমন জঘন্য মনের একজন মানুষ। রফিক চৌধুরী কথাটা বলেই সেখান থেকে রাগ করে না খেয়েই রুমে চলে আসে। আর এদিকে রিমে উঠে আবারও নীরবের গায়ে আঘাত করতে শুরু করে আর বলতে থাকে, শুধু তোর মতো ফকিরের জন্য এমনটাই হলো। বাবা না খেয়ে চলে গেল, সাথে আমিও না খেয়ে রাগে চলে গেল। দেখুন ম্যাডাম, সব কিছু যদি আমার একাই দোষ হয় তাহলে আপনাদের দোষ কোথায়? আমরা যেটাই করব সেটাই নাই, আর তুই যেটা করবি সেটা হবে অন্যায়। ফের যদি তোর মুখে খই ফোটার মতো কথা ফোটে তাহলে সুই সুতা দিয়ে তোর মুখ বন্ধ করে দিব। রিমি কথাটা বলেই সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যায়। আর এদিকে নীরবের কাছে এসে ফুলমতি বলে, তখন তো আমার সাথে খুব ফটর ফটর করলি, এখন তো কিছুই বলতে পারলি না। হাওয়া শেষ হয়ে গেছে নাকি? এই ফুলটসি, সরি ফুলমতি, তুই একটু চুপ কর তো। শুধু যা নয় তাই বলিস। দেখলি নীরব কেমন করলো? আমি বললাম এমনটা তোকে না করতে, সেটা না শুনেই করলি। আরে ভাই, এতে আমি কিছুই মনে করিনি। আসলে তাদের পেট তো ভরেই গেছে, তাই এমন কাহিনী করে চলে গেল। কই স্যারের মতো না খেয়ে তো গেল না। তুই না আসলেই ভালো হবে না। এত মাইলের পরেও এভাবে কি করে বলিস? হুম? ভাই, আমি আমার মতো কেউ হতে পারবে না, তাই এইসব ভাবা বাদ দাও। এভাবে আরো অনেক কথা বলে সবকিছু পরিষ্কার করে ফেলে। আর নীরব প্লেটে করে খাবার নিয়ে রফিক সাহেবের রুমে চলে আসে। নীরব রুমের বাইরে দাঁড়িয়ে, স্যার, অনুমতি দিলে আমি কি ভেতরে আসতে পারি? আরে নীরব যে, আয় আয় ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? স্যার, আপনি তো কিছুই খেলেন না, না খেয়ে রুমে চলে আসলেন, তাই আমি আপনার জন্য খাবার নিয়ে আসলাম। আরে তুই আবার এটা করতে গেলি কেন? শুধু শুধু তোর কষ্ট হলো। এমনিতেই ওরা তোর গালের যে অবস্থা করেছে। আরে স্যার, আমি ওইসব কিছুই মনে করি নাই। আপনি কথা না বলে দয়া করে খেয়ে নিন তো। আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি। তুই একটা কিছু নিচে নিয়ে গিয়ে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। ঠিক আছে স্যার, আমি এখনই খাচ্ছি, আপনি খাওয়া শুরু করেন কেমন? হুম, ঠিক আছে। তারপর নীরব হাসি খুশি মনটা নিয়ে মনের কোণে জমে থাকা রাগটাকে লুকিয়ে রেখে নিচে চলে আসে। নিজের হাতে ফ্রিজ থেকে একটু পানি বের করে নর্মাল পানির সাথে মিশিয়ে আবারও রফিক সাহেবের রুমে আসে। স্যার, এই নিন আপনার জন্য, আমি নিজের হাতে স্পেশাল পানি নিয়ে এসেছি। নীরবের এমন কথা শুনে রফিক সাহেব কেন যেন একটু না
প্রায় অনেকটাই অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। আচ্ছা নীরব, একটা কথা বলতো। আমি শুনেছি শরবত স্পেশাল হয় আর অনেক কিছু হয়, কিন্তু তোর মুখে পানি স্পেশাল সেটা প্রথম শুনলাম। আরে স্যার, এটা জিজ্ঞেস করতে আবার অনুমতি লাগে নাকি? আপনি তো জানেন আমি ফ্রিজে ঠান্ডা পানি রেখে পারি না, তাই আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে একটু নর্মাল পানি মিশিয়ে এনেছি, যাতে ঠান্ডার প্রকোপটা তেমন না থাকে। তাহলে কি স্পেশাল না বলেন? আরে বাহ, তুই তো গ্রেট। আসলেই এটা স্পেশাল। দে তাড়াতাড়ি খেয়ে নেই, আমার তো ভাত খাওয়া শেষ। এগুলো নিয়ে যা কেমন। ঠিক আছে স্যার, আর যদি কিছু লাগে এই আমাকে কিন্তু অবশ্যই বলবেন। হুম, অবশ্যই বলবো। নীরব সেখান থেকে সোজা নিচে চলে আসে। রহিমকে নিয়ে বাড়ির বাইরে এসে ফুলের বাগানটা পরিষ্কার করতে থাকে। এদিকে রিমি রুমের বারান্দায় দাঁড়িয়ে কফির মুখে চুমুক দিচ্ছে আর নীরবের কাজ দেখছে আর মনে মনে বলছে, আরে পা, ছোট লোকটাকে যেমন ভেবেছিলাম আসলেই ও তো তেমন না। আসলেই খুব ভালো কাজ করছে, আমার পছন্দের বাগানটা পরিষ্কার করতেছে। ঝিরে ঝিরে হাওয়ায় যেন ফুলের গাছগুলো দৌড়ছে আর ফুলগুলো নীরবের সাথে বাড়ি খাচ্ছে, যেটা খুব করে মজা নিচ্ছে। এদিকে রিমি কফি শেষ করে ফুলমতিকে সাথে নিয়ে নিচে চলে আসে। নীরবের পেছনে দাঁড়িয়ে আছে। এদিকে নীরব কাজের ফাঁকে রহিমের সাথে কথা বলছে। আচ্ছা রহিম ভাই, তুমি তো মনে হয় অনেকদিন হলো ভাবিকে রেখে এখানে এসে কাজ করতেছো, তাই না? আরে ভাই, সেটা আর বলিও না। আমি সময় পাই না পাগলিটাকে দেখতে যাওয়ার। সব সময় ফোন করে পাগলিটা কান্না করে। আরে ভাই, কজনের কপালে এমন লক্ষ্মী বউ জোটে বলো? তোমার কপাল অনেক ভালো, তাই ভাবি তোমাকে এত ভালোবাসে। তুমি ঠিক বলেছ। ভাই, ভাবছি এবারে স্যারের থেকে ছুটি নিয়ে পাগলিটাকে দেখে আসবো। ঠিক আছে ভাই, আমিও তোমার জন্য স্যারের কাছে সুপারিশ করবো নি, কেমন? এইভাবে ওরা কথা বলছে আর পেছনে দাঁড়িয়ে শুনছে রিমি। এদিকে ফুলমতি বিভিন্ন কথা বলে বলে কান পচাচ্ছে রিমির। আবামনি দেখছেন ওরা কতটা ফাঁকিবাজ, কাজের নামে এখানে এসে শুধু গল্প করতে, সে সুখ দুঃখের। দাঁড়া, আমি ওদের সুখে দুঃখে আলাপ করা বের করছি। এই নীরব, তোমাকে এখানে কাজ করার জন্য রাখা হয়েছে, আর তুই কাজ না করে শুধু গল্প করতেছিস। রিমির কথা শুনে নীরব পেছনে তাকিয়ে তো অবাক হয়ে যায়, কেননা নীরব ভাবেইনি রিমি এখানে আসতে পারে। আসলে ম্যাডাম, কাজ করার সময় আমার কথা না বললে না ভালো লাগে না, তাই কথা বলছি আর কাজ করছি। ম্যাডাম দেখেন না, রহিম ভাই ভাবিকে কিভাবে কষ্ট দিচ্ছে। ওর বউকেও কষ্ট দিক না ভালোবাসা দিক, সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে তোমাকে ভাবতে বলেছে কে? সেটা না ম্যাডাম, আসলে সবার ভালো মন্দ দেখাটাই আসল ব্যাপার। হয়েছে, আর একটাও কথা বলবি না, এখন মন দিয়ে কাজ কর। রিমি কথাটা বলেই সেখান থেকে চলে আসে। রিমিকে বাইরে থেকে আসতে দেখে ওর মা জিজ্ঞেস করে। কিরে রিমি, তুই বাইরে থেকে আসতেছিস, কোথায় গেছিলি নাকি? না আম্মু, তেমনটা না। আসলে নীরব আর রহিম ভাইয়া ফুলের বাগানটা পরিষ্কার করতেছে, সেটাই একটু দেখে আসলাম। ও আচ্ছা। আর রাহুলকে ফোন দিয়ে দেখিস তো, ও আজকে আসবে নাকি? আম্মু, আমি সকালেই ভাইয়াকে ফোন দিয়েছিলাম। ভাইয়া বলেছে আজকে আসতে চাইছিল, কিন্তু মামা নাকি বলেছে কালকে আসার জন্য, তাই ভাইয়া কালকে আসবে। ও আচ্ছা। এখন তাহলে তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, কেমন? তোকে তো আবার ভার্সিটিতে যেতে হবে। আম্মু। রিমি কথাটা বলে রুমে এসে রেডি হয়ে নেয়। জুতা পরতে গিয়ে মনে মনে একটা ফোন দিয়ে এঁটে জোরে জোরে চিল্লিয়ে নীরবকে ডাকে। এই নীরব, নীরব, এই নীরব, কোথায় গিয়ে মরলি? হ্যাঁ, তাড়াতাড়ি আমার রুমে আয়। রিমির এমন জোর গলা ডাক শুনে নীরব বাগানে কাজ ফেলে দৌড়ে রিমির দরজায় এসে বলে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? ওই, তোকে আমি কখন থেকে ডাকছি, আর তুই এখন আইসা বলছিস কি জন্য ডাকছি? ম্যাডাম, আপনি ডাকার সাথে সাথেই তো আমি সব কাজ ফেলে হুসেন বোল্টের মতো গতিতে দৌড়ে এখানে আসছি। ঠিক আছে, এখন আমার জুতো মুছে আমার পায়ে পরিয়ে দে। ম্যাডাম কি বলছেন? আমি আপনার পায়ে জুতা পরিয়ে দেবো? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিব। আমার মুখে মুখে কথা বলিস, যেটা বলছিস সেটা কর তাড়াতাড়ি। নীরব আর কোনো কথা না বলে কাঁধ থেকে গামছাটা নিয়ে জুতা জোড়া ভালো করে পরিষ্কার করে রিমির পায়ে পরিয়ে দেয়। জেনে নীরবের হাত রিমির পায়ে স্পর্শ করতে অমনি একটা লাথি দিয়ে ফেলে দেয়। নীরবকে অনেকটা দূরে গিয়ে বসে পড়ে। ফকিরনির বাচ্চা,
তোর সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? হ্যাঁ, তুই যে এত লুচ্চা সেটা তো আমার জানা ছিল না। আর তোর শরীর এত শক্ত কেন? আমি মেরে একটুও মজা পাই না। ইস, আত্মা ব্যথা করতেছে। ম্যাডাম, আপনিই তো বললেন জুতা পরিয়ে দিতে, আর জুতা পরাতে গেলে তো পা স্পর্শই হবেই। একটা কথাও বলবি না, যা ভাগ এখান থেকে। আমি ভার্সিটিতে যাচ্ছি বলেই তুই বেঁচে গেলি, না হলে তোর খবর ছিল। নীরব আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর এদিকে রিমি ওর ভার্সিটিতে চলে আসে বান্ধবীদের সাথে নিয়ে। রিমির রাগি মুখটা দেখে মিমি বলে, কে রে রিমি, তোর মুখটা এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে কাউকে ইচ্ছে মতো পেটাতে পারিসনি। আর বলিস না বান্ধবী, আমার বাবা একটা নতুন কাজের লোক রেখেছে। ওকে দেখেই আমার খুব রাগ ওঠে, শুধু মারতে ইচ্ছে করে। এই তো সকালে জুতো পরাতে নিয়ে অমনি ওর হাত আমার পা স্পর্শ করেছে। ব্যাস, হয়ে গেল একটা দোষ। দিলাম ঠাস ঠাস করে কষে 2টা থাপ্পড় ওর শক্ত নরম গালে। কি বলিস? একটা কাজের ছেলের সাথে এমন কেন করতে গেলি? ওরা কত কষ্ট করে কাজ করে, আর তাছাড়া একজনকে জুতো পরাতে হলেও হাত পা স্পর্শ করবেই। চুপ থাক, তোকে দালালি করতে বলিনি, শুধু নীতি কথাই বলিস। মনে রাখিস, এইসব ফকিরের বাচ্চাদের আশকারা দিয়ে মাথায় নয়, বরং লাথি গুতা দিয়ে পায়ের নিচে রাখাই উত্তম। বাবা, মহারানীর কি বুদ্ধি! এমন করতে থাকলে না, পরে বাড়িতে কাজ করার জন্য কোনো কাজের লোক থাকবে না। তখন সব কাজ নিজেদেরকেই করতে হবে। তখন বুঝবি কত মজা। দেখ রিমি, তোর কথা কিন্তু আমার কাছে কেমন জানি লাগছে, তাই থেমে যা, না হলে আমি কি তোর কথা বলার স্বাদ মিটিয়ে দিব। না বাবা না, আমার কথা বলতেই হবে। আমি বোবা হয়ে থাকতে পারবো না। এখন তাহলে চল ক্লাসে যাই। চল। রিমি আর মিমি যেই না সামনের দিকে যেতে নিছে, অমনি পেছন থেকে একটা বাইক এসে রিমির সামনে দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে একটা ছেলে, চুলগুলো স্টাইল করা, সাথে কালার, কানে একটা দুল, হাতে আরও কত কিছু, সাথে এক গছ ফুল। রিমি তো ওকে দেখে রাগে ফুঁসতে থাকে। কেন এই ছেলে, মানে রকি রিমিকে ভালোবাসে বলেই রোজ জ্বালাতন করে। আজকেও তার বিপরীতে হলো না। রকি রিমির সামনে হাঁটু কেড়ে বসে। রিমি, আই লাভ ইউ। আমার ভালোবাসাটা গ্রহণ করো। তুই আমাকে ভালোবাসিস তাই না? দাঁড়া, তোর ভালোবাসা আমি ছোটাচ্ছি। ইচ্ছে ভালোবাসতে। রিমির আগে গজগজ করতে করতে রকির হাত থেকে ফুলগুলো নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে রকির মুখের উপরে ছুঁড়ে মারে। উপস্থিত সবাই যেন তাকিয়ে হাসছে। লজ্জায় অপমানে রকি যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তুই কি ভেবেছিস তোর মতো ছেলেকে ভালোবাসবো আমি? তুই হিসেব করে বের করতে পারবি এ পর্যন্ত কত মেয়ের সাথে ভালোবাসার নাটক করে রুম ডেট করেছিস? আরে আমার অনেক অনেক পাওয়ার আছে, তাই তো এত এত মেয়েকে বিছানায় নিয়ে তাদের মন ভরে মজা দিতে পারি। তুমি রাজি হও, তোমাকেও মন ভরে মজা দেব। রকির কথা শুনে রিমি যেন নিজের রাগকে কিছুতেই ধরে রাখতে পারছিল না। পায়ের জুতা খুলে রকির গালে মারে। আগেরবার অপমান মনে না করলেও এবার যেন রকির সহ্য হচ্ছে না। রকির রাগী কণ্ঠে বলে, তোর মতো মেয়েকে আমার বিছানায় পেতে না 1 মিনিটও সময় লাগে না। তোকে শুধু ভালোবাসি বলেই কিছু বলছি না। তুই যেটা করলি সেটার জন্য তোকে প্রস্তুত হতে হবে। তোর এই যৌন ভরা রূপ কতদিন থাকে সেটাও আমি দেখব। তোর এমন অবস্থা করব যে কেউ তোর দিকে তাকাতেও ভয় পাবে। আরে যা যা, তোর মতো টিকটিকি মার্কা লুইচ্ছা গুন্ডা আমি সব সময় বাম পকেটে রাখি। ইচ্ছে এই রিমি চৌধুরীকে ধমক দিতে। তুই আমাকে হয়তো প্লে বয় হিসেবে জানিস, কিন্তু তুই তো আমাকে এই শহরের দাস রোবটের ছেলে হিসেবে জানিস না। আমি কি জিনিস সেটা তোকে বুঝাবো। তুই আফসোস করবি কেন আমার সাথে এমন করেছিলি। দেখা যাবে, আমি মেমোরিতে সেট করে রাখলাম তোর কথা। তোর মতো পাতি মাস্তান আমার ভাই পালন করে। কথাটা বলেই রিমি সেখান থেকে মিমিকে নিয়ে ক্লাসে যায়। আর এদিকে মিমি তো যেন ভয় শেষ রকির এমন কথা শুনে। রিমি, তুই রকির সাথে এমন কেন করতে গেলি? তুই জানিস না ও কত খারাপ? দিনে দুপুরে রাস্তায় ফেলে মেয়েদের ধর্ষণ করে। ওর বাবার ভয়ে কিছুই বলে না কেউ। এই রিমি কাউকে ভয় করে না, বুঝলি? ও যদি আমাকে রাস্তায় ফেলে ধর্ষণ করা মেয়েদের মতো মনে করে তাহলে সম্পূর্ণ ভুল। এই রিমি চৌধুরী একটা আগুনের গোলা, কাছে আসলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। রিমি, আমার খুব ভয় করতেছে তোকে নিয়ে। খুব অল্প দিন হলো আমার সাথে তোর পরিচয় হয়েছে, তাই আমি এত অল্প সময় তোকে হারাতে চাই না।
আরে ধুর, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মনোযোগ দিয়ে ক্লাস করতো। তারপর মিমি আর কিছু না বলে ক্লাস করতে মনোযোগী হয়। আসলে মিমিরা আগে এই শহরে ছিল না, ওর অন্য একটা শহরে ছিল, সেখান থেকে এখানে এসেছে। সেটারও একটা রহস্য আছে, যেটা গল্পের সাথে থাকেন বুঝতে পারবেন। ধীরে ধীরে সবগুলো ক্লাস করে রিমি বাড়িতে চলে আসে। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে আসে। ওর আম্মুকে না দেখে ডাকতে শুরু করে। আম্মু, আম্মু, কোথায় তুমি? আমাকে খাইতে দাও, খুব ক্ষুধা লাগছে আমার। এদিকে মিসেস চৌধুরী বাড়িতে না থাকায় রিমির কথা জবাব দিতে পারে না। নীরব বাইরে থেকে এসে রিমিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম আপনি বসেন, আমি এখনই আপনার জন্য খাবার গরম করে আনতেছি, কেমন? নীরব কথাটা বলতে দেরি, কিন্তু রিমির রাগই বল্টসের থাপড় নীরবের গালে পড়তে দেরি করলো না। নীরব অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর এত বড় সাহস, এখনো আমার জন্য খাবার গরম না করে বাইরে দিয়ে ঘুরে বেড়াইতেছোস? আমি তো আজকে আপনাদের বাড়িতে প্রথম, তাই সব নিয়ম কানুন তো আর জানি না, আর কেউ বলেও দেয়নি। আমার সামনে কথা না বলে যা গিয়ে আমার জন্য বিরিয়ানি তৈরি করে নিয়ে আয়, তাও আবার 20 মিনিটের মধ্যে। রিমির কথা শুনে নীরব তো অবাক হয়ে তাকিয়েছে আর মনে মনে বলছে, বলে কি এই মেয়ে, 20 মিনিটে নাকি বিরিয়ানি তৈরি করে আনতে হবে? ম্যাডাম আমি পাগল না কি আপনি বলেন তো? কোন মানুষ আছে যে 20 মিনিটে বিরিয়ানি বানিয়ে আনবে? রিমি কিছু বলতে যাবে তার আগেই রহিম বাইরে থেকে এসে নীরবকে টেনে রান্নাঘরে নিয়ে যায়, যেটার কারণে রিমি ঠোঁটের কোণে আসা কথাটা বলতে পারে না। এর আগে ফুঁসতে থাকে। আর এদিকে রহিম ভাই, তুমি আমাকে এভাবে টেনে নিয়ে আসলে কেন? আমি একটু রিমি ম্যাডামের থেকে জেনে নিতাম 20 মিনিটে বিরিয়ানি রান্না করার রেসিপিটা কি। রাসেল, তুই সকাল থেকে ঠিক কয়টা থাপ্পড় খেয়েছিস সেটা হিসেব করতেও আমার বুকটা ধুকপুক করে ওঠে, আর তুই আবার থাপ্পড় খাওয়ার জন্য ওইটা বলছিস? তো কি করব, তুমিই বলো। সে যেটা বলেছে সেটা কিভাবে সম্ভব? আমি তো বাপের জন্ম এমনটা শুনিনি। আরে বেটা, তুই তো জানিস না, রেমি ম্যাডাম ভার্সিটি থেকে আসলে খাবার গরম করতে নিলেই বলবে স্পেশাল বিরিয়ানি তৈরি করে আনতে। আরে ভাই, এভাবে আমার মাথা পাগল না করে তুমি কি বলবে আসলে সেই বিরিয়ানি বানানোর মডেলটা কিরকম? আরে ভাই, এটা একদম সহজ। যেটাকে উনি বিরিয়ানি বলে সেটা হলো সকালের যে ভাত আছে সেই ভাতের সাথে ডিম জিরা মশলা দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভাজি করে, বুঝেছিস? রহিমের মুখের এমন বিরিয়ানি রেসিপি শুনে তো মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। নিজের হাসি থামিয়ে বলে, বাপরে বাপ, আমি তো এমন বিরিয়ানির রেসিপি বাপের জন্মও শুনিনি। আচ্ছা তাহলে চলো তৈরি করে তোমার সেই স্পেশাল 20 মিনিটের মধ্যেই বিরিয়ানি। তারপর ওরা দুজনে কোনো কথা না বলে রিমির জন্য বিরিয়ানি তৈরি করে টেবিলে সাজিয়ে দেয়। রিমি যেন ফেসবুকের মধ্যে ঢুকেই গেছে, তাই নীরব বলে, ম্যাডাম আপনার জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি, এখন খেয়ে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খাবার ঠান্ডা হয়ে যাক না যাক সেটা তুই বলবি কেন? একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত আমি ছুটিয়ে ফেলবো। দেখছিস না আমি ফেসবুকে গল্প করতেছি? ওরে বাবা, আপনি আবার ফেসবুকে গল্পও পড়েন? আমি তো জানি আপনি শুধু আমার উপরেই অত্যাচার করতেই পারেন। নীরব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। রিমি সেটার জন্য কিছুই বলতে পারে না। এদিকে রিমি মনের আনন্দে খাওয়া শেষ করে রুমে আসে। একটু রেস্ট নিয়ে ছাদে আসে হাওয়া খাওয়ার জন্য। রিমি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে নীরব আর রহিম বসে আছে। নীরব আকাশের দিকে তাকিয়ে নরম সুরে গান গাইছে, যে গানের সুর যেন রিমির মন ছুঁয়ে যায়। রিমি অপলক দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে আছে, আনন্দে গান শুনতে থাকে। গান শেষে ওরা নিচে আসতে যাবে তখনই দেখে রিমি দাঁড়িয়ে আছে। রিমিকে দেখে রহিম তো কাঁপতে থাকে। ম্যাডাম, আসলে এখন তো কোনো কাজ নেই, তাই একটু ছাদে এসে নীরবের গান শুনছিলাম। আমিও শুনলাম। আসলেই নীরব খুব সুন্দর গান গায়, আমার মন ছুঁয়ে গেছে। এখন যা এখান থেকে। তারপর রহিম নীরবকে সাথে নিয়ে নিচে আসে। রুমে এসে শুয়ে আছে। এমন সময় নীরব রহিমকে জিজ্ঞেস করে, আচ্ছা রহিম ভাই, এই রিমিটা এমন কেন? এই ভালো আবার এই রাগিনী রূপ নেয়। ভাই, ম্যাডাম এমনি, আমি এত বছর হলো এদের চিনি, তাই রিমি ম্যাডামকে বুঝতে পারলাম না। আর তুই তো মাত্র আসলি। ওর সব রাগ আমি ছুটাবো, শুধু সময়ের অপেক্ষা। নীরব, তুই কি কিছু বললি নাকি? আমি শুনতে পেলাম না কোনো কিছু। আরে ভাই আমি আবার কি বলবো, আমি তো বললাম যে ম্যাডামের সাথে পাঙ্গা না নেওয়াটাই ভালো, কেননা শুধু শুধু গালের নকশা পরিবর্তন করে কি হবে? এভাবে সব সময় ভাববি। আগ বাড়িয়ে কথা বলতে যাস না, তাহলে মেরে বালুচাপা দিয়ে দেবে। কাল থেকে আবার দেখতে পারবি রাহুল, এটা আরও খারাপ।
কেন কেন? রাহুল আবার খারাপ হতে যাবে কেন? আমি তো জানি রাহুল একটু রাগী শুধু। আরে ভাই, তুই ভুল শুনেছিস। রাহুল অনেক খারাপ। কালকে থেকে একটু সাবধানে থাকিস। কথা আগে হাত চালাই কিন্তু। আমাকে একদিন নাই ভুলেই মেরেছিল। স্যার না থাকলে তো আমাকে মনে হয় মেরেই ফেলতো। রহিম ভাই, তুমি তো জানো না ওর এইসব দাদাগিরি ছোটানোই আমার কাজ। রহিম ভাই, তোমার কথা শুনে তো আমার এখনই ভয় হয়ে, না জানি কালকে আবার কি হয়। হুম, যা হবে সেটা কালকে দেখা যাবে। এখন একটু ঘুমাতে দে। একটু পরে আবার রাতের জন্য রান্না করতে হবে। নীরব আর কিছু বলে না। রহিমের সাথে নিজেও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় রহিমের ডাকে ঘুম ভাঙে নীরবের। এই নীরব, নীরব, উঠে পড়। আমাদের কাজ করতে হবে। কি বলছো? মাত্র না আমরা ঘুমাইলাম, আর তুমি এখন আমাকে ডাকতেছো? আমি তো বাসায় এমন সময় ঘুমিয়েই থাকতাম। কি বলছিস? বাসায় ঘুমিয়ে থাকতি মানে? তুই তাহলে কাজ করতি কখন শুনি? আরে সেটা না, আসলে বলতে চাইছি এমন সময় ঘুমালে বাড়ির লোক আমাকে ডাকতোই না, বুঝেছো? আরে বাহ, তুই তো তাহলে অনেক ভালো বাড়িতে কাজের লোক হিসেবে ছিলি। এত সুবিধা রেখে কেন যে আসতে গেলি বুঝলাম না। আমি হলে তো সারা জীবন ওখানেই থাকতাম। কেন যে এসেছি সেটা তো শুধু আমিই জানি। আচ্ছা রহিম ভাই, কথা অনেক হলো, এখন চলো কাজের দিকে যাওয়া যাক। তারপর আর ওরা আর কোনো কথা না বলে রাতের খাবার তৈরি করতে চলে যায়। রাতে সব খাবার টেবিলে সাজিয়ে রাখে। রিমি এখন তো আসতেছে না দেখে। এই নীরব, রিমিকে গিয়ে ডেকে আনতো। এখনো আসতেছে না কেন কে জানে। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি, আপনি কোনো চিন্তাই করিয়েন না। নীরব কথাটা বলি রুমের সামনে চলে আসে। রুমের বাইরে থেকে নরম সুরে বলে, রিমি ম্যাডাম, আপনার আম্মু আপনাকে খাবার জন্য ডাকতেছে, তাড়াতাড়ি চলেন। তুই যা, আমি এক্ষুনি আসতেছি। রিমির কথাটা কেন জানি নীরবের কাছে চিন্তিত কণ্ঠের মনে হলো। তাই নীরব বাইরে দাঁড়িয়ে থাকে। রিমির নিচে যাবার পরে নীরব রিমির রুমে গিয়ে দেখে খাটের উপর একটা বই আর একটা নোট খাতা পড়ে আছে। নীরব খাতাটা খুলে দেখে একটা অঙ্ক করতে নিম্নে পক্ষে 10টা পেজ নষ্ট করেছে, তবুও করতে পারেনি। নীরব একটা রহস্য হাসি দিয়ে রিমির খাতায় অঙ্কটা করে জলদি নিচে চলে আসে। কি রে, তোর উপর থেকে আসতে এত দেরি হলো কেন? হুম। আসলে ম্যাডাম একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হয়েছিল, তো তাই একটু দেরি হলো। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আমার প্লেটে ভাত আর মাংস তুলে দে। সবাই ভালো ভালো গুলা খেয়ে শেষ করেছে। এখন আমায় খেতে হবে শুধু হাড়। রিমি, তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, তুই খুব ভালো করেই জানিস আমরা সব সময় তোর জন্য ভালো গুলাই রাখি। আমি তো সেটা জানি, আসলে তো কথা অনেক সময় হলো শুনি না, তাই এখন এটা বলে তোর কথা শুনলাম। পাগলি মেয়ে একটা। আসলে আমি তুই ভার্সিটিতে তো চলে যাবার পরে তোর বাবার সাথে অফিসে গেছিলাম। এইভাবে অনেক কথা বলে খাবার পর্ব শেষ করে রিমির বাবা মা টেবিল থেকে উঠে চলে গেলে রিমি সবার উদ্দেশ্য করে বলে, ফুলমতি, সবাইকে ভালো মন্দ খাইতে দিবি আজকে। আর এই ছোট লোকের বাচ্চাকে দিবি ভাত আর কাঁচা মরিচ। আমার সাথে বেয়াদবি করেছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি এখনই দিচ্ছি আপনার সামনেই। হুম, দে। আমি একটু দাঁড়িয়ে থেকে দেখি সবার খাওয়া। তারপর ফুলমতি সবার প্লেটে পোলাও ও মাংস দেয়। আর নীরবের প্লেটে শুধু দুপুরের ভাত আর কাঁচামরিচের সাথে পেঁয়াজ দেয়। রহিম এখানে খাবে না বলে রুমে নিয়ে যেতে চায়। ম্যাডাম, আমার না এখন খেতে ইচ্ছে করছে না। আমি রুমে নিয়ে রেখে দিই। যখন ভরপুর ক্ষুধা লাগবে তখন আমি খেয়ে নেব, কেমন? তোর খেতেও হবে নি, খাবার এখানে রেখে রুমে যা। আমি মনে হয় জানি না তুই রুমে গিয়ে ওই নীরবের বাচ্চাকে দিবি। রহিমের কোনো কথা বলে না। এদিকে নীরব সবার আগে খাবার শেষ করে রুমে চলে যায়, যেটা দেখে ফুলমতি বলে, দেখছেন ম্যাডাম, ও কত বড় রাক্ষসের রাক্ষস, কিভাবে এত জাল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে নিল। আরে, একটা কথা শুনিস নাই? ব্যাঙের আবার সর্দি আছে নাকি? ওরও তেমনই, সারা জীবন এইসব খেয়েই বড় হয়েছে না, তাই তো মুখে জ্বালা টালা কিছুই লাগে না। রিমি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর রহিম খাবার প্লেটটা নিয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে নীরব শুয়ে আছে। নীরব, উঠে খাবারটা খেয়ে নে। আমি জানি তোর কতটা খারাপ লাগছে। জানি না ম্যাডাম তোর সাথে কেন এমন করতেছে। আমাদের সাথে যাই করুক না কেন, খাবার নিয়ে কিছুই বলে না। আরে দূর, এইসব খাবার আমি খেলে তুমি খাবে কি? তার চেয়ে বরং তুমি খেয়ে নাও। আর তাছাড়া আমি তো কাঁচামরিচ দিয়ে খেয়েছি, পোলাওর থেকেও বেশি স্বাদ লেগেছে খেতে।
দেখ, তুই না খেলে আমিও খাবো না। তোর সাথে হতে পারে আমার আজকে পরিচয়, কিন্তু তোকে আমি আমার ভাইয়ের চোখে দেখি। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমি খেলাম, এখন তুমিও খাও, কেমন? তারপর নীরব একটু খেয়ে নেয়, সাথে সাথে রহিমও খেয়ে নেয়। খাবার শেষ করে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই ওরা দুজন সবার জন্য কফি বানিয়ে নেয়। নীরব, তোকে আজকে কফি নিয়ে যেতে হবে না। আজকে আমি সবাইকে কফি দিয়ে আসতেছি, কেমন? না, তুমি কেন এত কষ্ট করবে? তুমি খাবার বানাও, আমি দিয়ে আসি। আরে দূর, তুই এখানে কাজ কর, আমি দিয়ে আসি। আর কোনো কথা বলবি না কিন্তু। এই রহিম নীরবের কোনো কথা না শুনেই কফি নিয়ে সবাইকে দেয়। এখন শুধু রিমিকে দিলেই দেওয়া শেষ হবে। এই রহিম রিমির রুমের সামনে এসে দরজা টোকা দিলেই রিমি এসে দরজা খুলে দেয়। ম্যাডাম, গুড মর্নিং। আর এই নিন আপনার গরম গরম কফি, সাথে বিস্কুট। আপনি তো আবার বিস্কুট খেতে পছন্দ করেন। কি ব্যাপার, আজকে তুই কফি নিয়ে আসলি কেন? ওই ছোট লোকের এত বড় সাহস, নিজে কফি না নিয়ে এসে অন্যকে পাঠায়। ওকে তো আজকে আমি কি যে করব। না ম্যাডাম, ও কিছু বলেনি। আমি নিজেই বরং ওকে রান্না করতে দিয়ে কফি নিয়ে এসেছি। প্লিজ ওকে কিছু বলিয়েন না। কি করব না করব সেটা কি আমি তোর থেকে শিখবো? হ্যাঁ, ইডিয়েট একটা। যা গিয়ে নীরবকে কফি নিয়ে আসতে বল, তাও আবার নতুন করে গরম করে কফি বানিয়ে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। তারপর রহিম আর কিছু না বলে সেখান থেকে সোজা রান্নাঘরে চলে আসে। নীরবকে ডেকে বলে, নীরব, রিমি ম্যাডাম তোকে কফি নিয়ে যেতে বলেছে। আমার কফি সে খাবে না। সেটা আমি তোমাকে আগেই বললাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। সেটা কোনো কথা না, আসলে তোর কপালে অনেক শনি আছে। আজকে আমি যেটা বুঝলাম, এখন কফি বানিয়ে তাড়াতাড়ি নিয়ে যা, না হলে কি করবে আল্লাহই জানে। ঠিক আছে, কি আর করব, আমি এখনই যাচ্ছি। এটা ছাড়া আমার তো আর কিছুই করে নেই, তাই না? কথা না বলে জলদি যা। তারপর নীরব আবার নতুন করে কফি বানিয়ে রিমির রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। রিমিকে ডাকার সাহস হচ্ছে না। মনের মাঝে এতটাই ভয়, না জানি কি হয়। তবুও ভয়কে দূরে রেখে মনের কোণে এক বস্তা সাহস এনে রিমিকে ডেকে বলে, ম্যাডাম, আপনার জন্য গরম গরম কফি, তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। ওই হারামজাদা, তোর একটা সামান্য কফি নিয়ে আসতে এত সময় লাগে? হুম, আর তাছাড়া তুই কফি না এনে রহিমকে দিয়ে পাঠিয়েছিস কেন? আমার কি দোষ? উনি তো ইচ্ছে করে নিয়ে আসলেন। আমি তো অনেক করে মানা করছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। এখন কফি ঠান্ডা না গরম সেটা তো আমার চেক করে দেখতে হবে। তোরা তো আবার পারিস শুধু ফাঁকিবাজি করতে। ম্যাডাম, দেখতে হবে না, পিওর গরম আছে, কারণ আমি মাত্র বানিয়ে এনেছি গরম গরম কফি। হো আচ্ছা, সেই জন্য তো দেখতে হবে, কেননা ফাঁকিবাজি করার মেইন সর্দার যে তুই। রিমি কথাটা বললে নীরবের আঙ্গুলটা নিয়ে কফির কাপে ডুবিয়ে দেয়। নীরব একটা চিৎকার দিয়ে ওঠে। আউ! না, তুই মিথ্যে বলিসনি, আসলেই কফি গরম আছে। আর ইস, এই কফি তো খাওয়া যাবে না, তোর হাতের রং চলে এসেছে। যা, আমার জন্য আবার কফি বানিয়ে নিয়ে আয়। নীরব কোনো রকম কথা না বলে আবারও নিচে চলে আসে আর সুন্দর করে একটা কফি বানিয়ে নিয়ে আসে আর পোড়া হাতটা ফাঁকে রেখে বলে, ম্যাডাম, এখন আর পরীক্ষা করতে হবে না, কফিটা আসলেই গরম। হুম, সেটা বুঝেছি। এখন তুই দূর হ আমার চোখের সামনে থেকে, বুঝলি? সকাল সকাল তোর চেহারা আমি দেখে আমার সারা দিনটা মাটি করতে চাই না। ঠিক আছে ম্যাডাম, কি আমার নবাব নন্দিনী আইসে রে, আমার হাত কফির মগে ডুবিয়ে রাখার। তাই না? একবার শুধু সময় আসুক আমার, তখন দেখাবনি তোকে এই নীরব কোন জালের মাছ। নীরব ঠোঁটের কোণে একটা হাসি এনে সেখান থেকে আবারও রান্নাঘরে চলে আসে। এদিকে রহিম নীরবের আঙ্গুল থেকে ফ্রিজ থেকে বরফ বের করে পোড়া আঙ্গুলে ধরে আছে। নীরব, আমার না মাঝে মাঝে খুব করে জানতে ইচ্ছে হয়, আসলে এরা কোন মাটি দিয়ে তৈরি মানুষ। আমাদের মতো গরিবদের জন্য সামান্য মায়াটুকু নেই। জানি না রে ভাই, তবে তারা মনে হয় আমাদের থেকে আলাদা কোনো মাটি দিয়ে তৈরি, তাই তো এমন করে। আচ্ছা যাই হোক, আমি তোর এই আঙুলটা ড্রেসিং করে দিচ্ছি। কিভাবে কফির মগের বডি পুরাই দিচ্ছে, একটু তো মায়া থাকা দরকার ছিল। রহিম কথা বলছে আর নীরবের হাতের আঙ্গুল সুন্দর করে ড্রেসিং করছে, আর নীরব এক হাত দিয়ে অন্য কাজ করতেই যেন ব্যস্ত। দেখতে দেখতে ওদের সব খাবার তৈরি করা শেষ হয়ে যায়। সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সবাই একে একে খেতে আসে। নীরবের হাতে এমন ব্যান্ডেজ দেখে মিস্টার চৌধুরী জিজ্ঞেস করে, কি রে নীরব, তোর হাতে আবার কি হয়েছে?
যে তুই এইভাবে হাতের নখ ব্যান্ডেজ করে রেখেছিস? রফিক সাহেবের কথা শুনে রিমি নীরবের দিকে তাকিয়ে আছে। আর এদিকে নীরব কি বলবে সেটা যেন ভেবেই পাচ্ছে না। একটু সময় চুপ থেকে বলে, না মানে আসলে স্যার হয়েছে কি, আমি আর রহিম ভাই কাজ করার সময় যখন কড়াইয়ে তেল ঢালতে নিছি ঠিক তখনই অসাবধানতার বশে আমার হাতের আঙুলে গরম তেল লেগে যায়, ব্যাস হয়ে গেল এমন। ও আচ্ছা, তা বাবা একটু সাবধানে কাজ করবি তো নাকি? কাজের জন্য নিজের জীবন দিলে কি আর হবে? এমনিতেই আজকাল কাজের লোকেরা কোনো মূল্য পায় না। রফিক সাহেব কথাটা রিমি ও রিমির মায়ের দিকে তাকিয়ে বলে, কেননা সে ভালো করেই জানে নীরবের সাথে কিছু একটা হয়েছে। কারণ কিছু না হলে নীরব এমন মানে করতো না। এদিকে রিমি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাবা, তুমি ওদের হয়ে এত কথা কেন বলছো? আমি তো সেটাই বুঝছি না। ওরা হলো কাজের লোক, ওদের সাথে সব সময় এমনভাবেই কথা বলতে হবে। কথাটা মনে রেখো, গরিবকে সব সময় নিচেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। আরে বাহ, মারা আমার একদম ঠিক কথা বলেছিস। আমার তো গর্বে বুকটা ভরে যাচ্ছে তোর কথা শুনে। তুই একদম আমার মতো হয়েছিস। হাসো, বেশি করে হাসো। যখন এর জন্য মাসুল দিতে হবে তখন বুঝবা কেমন মজা আর কত ধানে কত চাল। তুমি চুপ থাকো, তোমার সাথে তো আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এই নীরব, এদিকে রুটির বাটিটা দে তো। জি ম্যাডাম, এ নিন রুটি, আর এই যে নিন আপনার পছন্দের মাংসের ভুনা। কিরে, তোকে তো দেখলাম ফাঁকিবাজি করতেই সময় পার করে দিস। তা আজকে এত কাজের মানুষ কিভাবে হলি? কি যে বলেন না ম্যাম, আমি তো বরাবরই কাজের মানুষ, সেটা শুধু ছোট ম্যাডাম বোঝে না। নীরবের কথা শুনে রিমি তো নীরবের দিকে অগ্নি দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। নীরব যেন কিছুই বুঝতেছে না ওর সাথে কি হবে। আম্মু দেখলে নীরবের বাচ্চার সাহস কত বড়! তোমার সামনে আমাকে বলে আমি নাকি ওকে কাজের লোক মনে করি না। রিমিমা, আমার এসব বাদ দে তো। আর আজকে তো রাহুল আসবে, তাই না? হুম, আহবে ভাইয়াকে ছাড়া বাড়িটা পুরোই যেন মরা মরা লাগে। তাই তো আমি ফোন দিয়েই বলি, ভাইয়া কবে আসবা কবে আসবা। হয়েছে, আর বলতে হবে না। তোকে আমি চিনি না মনে করেছিস? রাহুলের থেকে শপিং করিয়ে নেবার জন্য কত ধান্দা তোর। রিমি ওর মায়ের এমন কথা শুনে ন্যাকা কান্না শুরু করে দেয়। আর এইদিকে নীরব যেন মুখ টিপে হাসছে। হ্যাঁ আম্মু, তুমি এভাবে আমাকে বলতে পারলে? আমি ভাইয়াকে শুধু শপিং করিয়ে দেওয়ার জন্যই ভালোবাসি। থাক মা, আর এভাবে চোখের জলে কাজল মুছতে ফেলতে হবে না। রাহুল আসলে আমি নিজেই বলবো তোকে যেন নতুন যে জামার কালেকশনটা আইসে মার্কেটে সেটা কিনে দেয়। রিমি ওর মায়ের কথা শুনে খাবার টেবিল থেকে উঠে ওর আম্মুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে আদর সুরে বলে, এই তো আমার লক্ষ্মী আম্মু, তুমি একমাত্র মানুষ যে আমার মনের কথা বুঝতে পারো। বাবা তো একটুও বোঝে না। আরে বাহ, মা আমার কত সুন্দর করে পোল্টি নিচ্ছিস। সেদিন যে শপিং করার টাকা দিলাম তখন আমি খুবই ভালো ছিলাম, আর এখন বাবা কিছুই বোঝে না, তাই না? রিমি এবার ওর মাকে ছেড়ে বাবার কাছে এসে বাবার গলা জড়িয়ে ধরে কানে কানে বলে, বাবা, তুমি তো আমার বেস্ট আব্বু। আম্মুকে তো শুধু এমনি এমনিই বললাম। আব্বু, এটা আবার আম্মুকে কিন্তু বলো না, হ্যাঁ? রিমির এমন কথা শুনে রফিক সাহেব হাসবে নাকি কাঁদবে কিছুই যেন বুঝতে পারছে না। তবুও রিমিকে উদ্দেশ্য করে বলে, থাক মামুনি, এভাবে আর বলতে হবে না। তুই যে কত চালাক সেটা তোর আম্মু জানে আর আমিও জানি। আহ, আমি যে চালাক এইটা শুধু তোমরাই জানো, শুধু আমি নিজেই জানি না, তাই না? আজকে ভাইয়া আজকে আসলে আমি বিচার দিব, দেখে নিও। এটা ভুলও রাহুলকে বলতে যাস না, তাহলে থাপড়ে তোর দাঁত ফেলে দিব। কেননা রাহুল ভালো করেই জানে তুই কোন লেভেলের ফাজিল। রিমি কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে রাহুল বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, কার এত বড় সাহস আমার কলিজার টুকরা বোনকে ফাজিল বলে, হ্যাঁ? রিমি ভাইয়ের কথা শুনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কেননা রিমি রাহুলকে খুব ভালোবাসে। আর রাহুলও রিমির সব আবদার পূরণ করেই যেন বেশি আনন্দ পায়। এটাই ভাই বোনের প্রকৃত ভালোবাসা, তাই না? থাক বোন, তোর আর আদিক্ষেতা করতে হবে না। আমি খুব ভালো করেই জানি তোর এখন কি চাই, আর সেটা আমি আসার সময় সাথে করে নিয়েই এসেছি। কেন, কালকে রিদিকে শপিংয়ে নিয়ে গেছিলাম, তাই তোর জন্য এনেছি। রিমি তোর পছন্দের জামা পেয়ে খুব খুশি।
আর খুশিতে আত্মহারা হয়ে অভিমানী কঞ্চের রাহুলকে বলে। আমার জন্য পছন্দের জিনিস এনেছো, এটা ভালো কথা। আমি অনেক খুশি হয়েছি। কি, আমি অনেক রাগও করেছি এখন। রিমির এমন কথা শুনে সবাই তো অবাক, আর অবাক হবেই না কেন, তাই না বলেন? হাসি খুশিতে ভরে থাকা মেয়েটা নাকি রাগ করেছে। রিমির উদ্দেশ্যে ওর আম্মু বলে। কি রে মা, তুই না মাত্র বললি তুই অনেক খুশি, তাহলে এখন আবার পোল্টি নিলি কেন? এভাবে যেখানে তোর পছন্দের সবকিছুই রাহুল এনেছে। আম্মু, তুমি বোঝো না আমি ভাইয়ার সাথে ঘুরতে কত পছন্দ করি। আর ভাইয়া কিনা ভাবিকে নিয়ে একাই শপিংয়ে ঘুরেছে। এই পেতনিটি দি তোর ভাবি মানে? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো কইলাম। হ্যাঁ, নিজেরা কাপল সেজে ঘুরে বেড়াবে, আমি কইলেই সেটা দোষ। যাও, তোমার লগে কোনো কথা নাই। রিমি উপরে কথাটা বলেই গাল ফুলিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। আর এদিকে রাহুল ওর কাছে এসে বলে। দেখো তো আম্মু, রিমি কি শুরু করেছে? আমি কি রিদিকে ভালোবাসি নাকি যে ও বলবে? আরে বাবা, রিমি তো তোর সাথে ফাজলামো করেছে। তোর পিছনে দেখ, ফাজিল মেয়ে দাঁত বের করে হাসতেছে। তুই তো জানিস নি রিমি তোকে সব সময় রাগিয়ে দেয়। রাহুল পিছনে ফিরেই দেখে আসলে রিমি ওর দিকে তাকিয়ে হাসতেছে। আর এদিকে নীরব তো অবাক ভাই বোনের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে। কেননা নীরব কখনোই ভাবেনি রিমি আর রাহুলের মাঝে এতটা মিল, যেখানে দুজনের মাঝে আছে রাগের গোটাউন। রিমি, তুই কিন্তু আমার সাথে ফাজলামি করতেছিস। আর আম্মু, আমি তো এই ছেলেকে চিনলাম না। ওকে, আর আমাদের বাড়িতেই বা কি করে? রাহুল নীরবের দিকে ইশারা করে মিসেস রজনী চৌধুরীকে উপরে কথাটা বলে। এদিকে রজনী চৌধুরী ছেলের কথা জবাবে নীরবের দিকে তাকিয়ে বলে। আরে বাবা, তুই তো কালকে বাড়িতে ছিলি না, তুই জানিস না ও হলো নীরব, আমাদের বাড়িতে নতুন কাজের লোক হিসেবে জয়েন করেছে। ও আচ্ছা, তবে বাড়িতে এত কাজের লোক থাকতে বাবার এত খ্যাতমার্কা ছেলেকে কাজের লোক হিসেবে কেন রাখতে হবে শুনি? দেখ রাহুল, আমার কাজের কোনো ভুল ধরবি না। আমি ওকে কাজে রেখেছি কারণ আমার ওকে ভালো লেগেছে। ও বাবা, তুমি একটা ছেলের পরিচয় না জেনেই এতটা বিশ্বাস করে চাকরি দিয়ে দিলে, যদিও আমাদের বাড়িতে চুরি করে পালিয়ে যায়। আর তাছাড়া বাবা, তোমার যদি ওকে মেয়ের জামাই হিসেবে পছন্দ হয় তাহলে কি রিমিকে ওর সাথে বিয়েও দিয়ে দেবে? হ্যাঁ দেব, সমস্যা কোথায়? আর তাছাড়া মেয়েকে তো এক জায়গায় না আর এক জায়গায় বিয়ে দিতেই হবে, তাই না? বাবা, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। থাকো তোমরা, আমি বরং রুমে গেলাম। এই পেতনি, আয় আমার রুমটা গুছিয়ে দিবি। রিমি রাহুলের কথা শুনে একটা ভেঙচি কেটে সেখান থেকে সোজা রুমে চলে আসে। আর এদিকে রফিক সাহেব ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলে। দেখেছো রিমির আম্মু, তোমার ছেলে মেয়ের কাণ্ড। সব সময় তো আমারই দোষ দাও তুমি। তোমারই তো সব দোষ, আমার ছেলে মেয়ের মাঝে কোনো দোষ নেই, বুঝলে? এখন চুপ করে কাজে যাও। রিমির মায়ের কথা শুনে চৌধুরী সাহেব আর কিছু না বলে সোজা রুমে চলে আসে। এদিকে রিমির রুমে আসার কিছু সময় পরে রাহুলের রুমের সামনে আসে। ভাইয়া, আমি কি ভিতরে আসতে পারি? না, তোর এখন ভেতরে কেন আসতে হবে? হ্যাঁ, আমি তো সব কাজ করেই ফেলেছি। এখন এসে কি তুই ঘোড়ার জন্য ঘাস কাটবি? ভাইয়া, তুমি কাজ করেছো বলেই তো আসতে হবে, এখন আর কাজ করতে হবে না। ভাইয়া, তুমি কত ভালো, নিজের কাজ নিজেই করো। জি না মহারানী, আমি এত ভালো না। তুই রুমে আসবি সেটা জেনে আমি কোনো কাজ করিনি। এখন যা, গিয়ে কাজটা করে দে। এই রাহুলের এমন কথা শুনে রিমি তো অবাক, আর অবাক হবেই না কেন, তাই না? রিমি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে বলে। ভাইয়া, তুমি একটুও ভালো না। আমি ভাবছি তুমি সত্যিই সব কাজ করে ফেলেছো, এখন দেখি তুমি কিছুই করনি। বোন, তুই যদি চলিস ডালে ডালে, আমি তাহলে চলি পাতায় পাতায়। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস, কেমন? এভাবে রিমি আর রাহুল অনেক কথা বলে। রিমি রাহুলের রুমে সব কিছু গুছিয়ে রুমে চলে আসে। রুমে এসে কালকে সে অঙ্কের খাতা আর বইটা বের করে। কেননা কালকে যেমন ছিল তেমনই রেখে দিয়েছিল, ভালো না লাগার কারণে দেখেনি। রিমি খাতা বের করে খাতার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো কালকে এই অঙ্কটা করতেই পারিনি, তাহলে আমার খাতায় কে এই অঙ্কটা করলো? আর আমাদের বাড়িতে কেউ তো এই অঙ্ক করতে পারবে না। আর তাছাড়া আমার রুমে তো কালকে কেউ আসেও নি, শুধু নীরব ছাড়া। তাহলে কি নীরব দিচ্ছে? না, ওর মতো ফকির কিভাবে এটা করতে পারবে? না,
আমার মাথা তো কিছুই ঢুকছে না। রিমি এসব ভাবনায় যেন বিভোর হয়ে আছে। কলেজ যাওয়ার সময় হলে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে দেখে রাহুল নীরবের সাথে কথা কাটাকাটি করতেছে। সেটা দেখে রিমি তো সেই রাগ হয়। নীরবের বাচ্চা, তোর সাহস কম না? আমার ভাইয়ের সাথে জোর গলায় কথা বলিস, তাও আবার মুখে মুখে তর্ক করে। ম্যাডাম দেখেন না, আমার কোনো দোষ নেই, ছোট সাহেব হুদাই সব দোষ আমার উপরে দিচ্ছেন। আরে ভাইয়া যখন বলেছে তখন তোর দোষ থাকলেও আছে আর না থাকলেও আছে, বুঝলি? এখন কান ধরে ভাইয়ার কাছে ক্ষমা চা। দেখুন ম্যাডাম, আমি এই গ্লাসটা ভাঙিনি, তাহলে সেটা দোষ মাথায় নিয়ে কান ধরে সরি কেন বলবো? নীরবের কথা শুনে রিমির সেই রাগ উঠে যায় আর সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় দেয়। রাহুল তো রিমির এমন আচরণ দেখে খুব খুশি। তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস? আমি যেটা বলছি তুই সেটাই করবি, তাড়াতাড়ি সরি বল। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। রিমির বাচ্চা, এর থেকে 1000 গুণ শাস্তি তোকে পেতে হবে, শুধু সময়ের অপেক্ষায় থাক। রিমি, তুই তো দেখছি একদম কিজের কাজ করতে পারিস। ওর মতো ছেলেকে তো সবসময় মায়ের ওপর রাখতে হয়, আমি তো সেটা করিনি। তখন কোথায় যাচ্ছিস তুই? ভাইয়া, আমি তো তোমারই বোন, এইটুকু গুণ তো থাকতেই হবে আমার মাঝে, স্বাভাবিক। আর আমি এখন কলেজে যাচ্ছি। আচ্ছা ভাইয়া থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বোন, দেখে শুনে সাবধানে যাস কিন্তু। আর কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানাবি। ঠিক আছে ভাইয়া, বাই। তারপর রিমি কথা না বলে সেখান থেকে চলে আসে কলেজে। কলেজে এসে ওর বান্ধবীদের কাছে গিয়ে, হাই এভরিওয়ান, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তা মিস বাংলাদেশ, তুই কেমন আছিস? এই তো, আমি অনেক ভালো আছি। আর হ্যাঁ, স্যারের দেওয়া সেই অঙ্কটা তোরা সবাই করে এনেছিস তো নাকি? না রে, আমি ওই অঙ্কের আগামাতে কিছুই বুঝিনি, তাই করতেও পারিনি। অনেক চেষ্টা করে রেখে দিছি। তাই নাকি? কিন্তু আমি তো অঙ্কটা করতে পেরেছি, এই দেখ আমার খাতায়। রিমি ব্যাগ থেকে খাতাটা বের করে মিমির হাতে দিয়ে উপরে কথাটা বলে। এদিকে মিমি হাতের লেখা আর অঙ্কের ধরন দেখে রিমিকে বলে, রিমি, তোর হাতের লেখা তো এমন না, আর এত সুন্দর করে গুছিয়ে অঙ্ক করাটাও তো দেওয়া সম্ভব না, যেখানে এটা খুবই কঠিন একটা জিনিস। হুম, ঠিকই ধরেছিস। কেন, কালকে এই অঙ্কটা করার তোদের মতোই অবস্থা আমার হয়েছিল। রাতে নীরব খাবারের জন্য ডেকে যায়, আমি খেয়ে এসে খাতা না দেখেই ঘুমিয়ে পড়ি। সকালে কলেজে আসার সময় খাতা খুলে দেখি অঙ্কটা সুন্দর করে করা আছে। আমার মনের ধারণা ওই বেটার নীরব তাহলে তোর খাতায় গোপনে অঙ্কটা করে দিচ্ছে। আরে ধুর, তোর মাথা খারাপ? ওর মতো ছেলের দ্বারা ক্লাস 1-এর অঙ্ক করাও সম্ভব হবে না, আর তুই বলছিস ও করেছে আমাদের অঙ্ক? আচ্ছা, এসব বাদ দিয়ে চল এখন ক্লাসে যাই, কেমন? চল তাহলে ক্লাসে যাওয়া যাক। এমনিতেই অঙ্ক করিনি, ক্লাসে পণ্ডিত স্যার কি করে আল্লাহ জানে। আরে গাধি, করিসনি তো কি হয়েছে? এখন তাহলে আমার খাতা দেখে অঙ্কটা করে নিলেই তো পারিস, তাই না? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর খাতা থেকে অঙ্ক তুলে যদি বোঝাই দিতে না পারি, তাহলে কি করবে জানিস? আরে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি তো এটা বুঝে নিয়েছি, তাই না? থাক বইন, মাপ চাই। আমার আর তোর থেকে বুঝতে হবে না, সেদিনের কথা আমার ভালো করে মনে আছে। মিমির কথা শুনে রিমি আর কিছু বলে না, কেননা একদিন রিমি থেকে মিমি একটা অঙ্ক বুঝে নিয়েছিল যেটা ছিল ভুল। আর পণ্ডিত স্যার সেটার জন্য মিমিকে পাক্কা পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছিল। ওরা সবাই ক্লাসে চলে আসে। যথাসময়ে ক্লাস শুরু হয়ে যায়। পণ্ডিত স্যার ক্লাসে আসতেই সবার বুক থুকথুক করে কাঁপতে শুরু করে। পণ্ডিত স্যার সবাইকে সেই অঙ্ক বের করতে বলে, আর যারা করেছে তাদের দাঁড়াতে বলে। পুরো ক্লাসের মাঝে শুধু রিমি বাদে কেউ দাঁড়ায় না, যেটা দেখে পণ্ডিত স্যার তো অবাক। তাই রিমির কাছে এসে অঙ্ক দেখে বুঝিয়ে দিতে বলে। রিমির মনে কিসের উদয় হয়েছে জানি না, কেননা রিমি সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছে। পণ্ডিত স্যার রিমিকে বাদে সবাইকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখে। ছেলেদের আর কি বলবো রে ভাই, কানে ধরিয়ে রেখেছে, মান সম্মান আর কিছুই রইল না। ক্লাস শেষ করে বাসায় আসার পথে, রিমি, তুই এত সুন্দর করে কিভাবে বুঝে দিতে পারলি? আমি তো কিছুই বুঝতেছি না। আমি নিজেই এখনো ঘোরের মধ্যে আছি, আর তুই বলছিস সেই কথা? না রে, তোর সাথে মনে হয় ভূত পেত আছে, নাহলে এমনটা সম্ভব হতো না, আমি ভালো করেই জানি।
চুপ কর তো, শুধু ফাইজলামি কথাবার্তা বলিস। এখন চল বাড়িতে। তারপর আর কেউ কথা না বলে সোজা বাইরে চলে আসে। রিমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। সোফায় বসে সেই ঘটনাটা ওর আম্মুকে বলছে, আর দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসতেছে নীরব, যেটা দেখে রিমি বলে, এই নীরবের বাচ্চা, তুই আমাদের মামের কথা শুনে এভাবে হাসছিস কেন? ইয়ে মানে, না মানে, এই, তুই কিসের মানে করছিস? হ্যাঁ, কেন হাসলি সেটা বল, না হলে কিন্তু খবর আছে। আসলে ম্যাডামের কথা শুনে হাসি পাইলো। এতগুলো মেয়ের সামনে ছেলে কান ধরেছে, মান সম্মান তো সব শেষ। এতে হাসার কি আছে? ওই স্যার এমনি কোনো ছাড় দেয় না। আমার কপালে এমনটাই জুটতো যদি কেউ আমার খাতায় অঙ্কটা না করে রাখতো। আমার মনে হয় ভূত আপনার কষ্ট দেখেই করে দিছে, না হলে আর কেডাই কইরা দিবে, তাই না? ফাইজলামি মারাস আমার লগে? যা গিয়ে কাজ কর, খালি কাজের ফাঁকি দেওয়া। নীরব গিয়ে কাজ করতে থাকে। এদিকে অফিসে বসে কলম কামড়াচ্ছে আর ফাইলের পাতা উল্টিয়ে দেখছে নীলিমা। নীলিমা হলো আর কে কোম্পানির বস, কাজের প্রতি খুবই কঠোর, কেউ ছাড় পায় না কাজে ফাঁকি দিয়ে, সেটা হোক মা, বাবা বা ভাই। নীলিমার এমন ভাবনার মাঝে বাইরে থেকে মিস্টার মাসুদ সাহেব বলে ওঠে, আর মাসুদ সাহেব হলেন নীলিমার বাবা। মামুনি, আমি কি ভেতরে আসতে পারি? আরে বাবা, তুমি আমার কেবিনে আসবে আর সেটার জন্য অনুমতি চেয়েছো? এটা কিন্তু আমার কাছে ভালো লাগলো না একদম। তা মা, তোর কাছে তো অনুমতি নিয়েই ভেতরে আসতে হবে, তাই না? এইসব বাদ দিয়ে বলো, এমন সময় আমার অফিসে কেন এসেছো? আসলে অফিসে একটা কাজে তোর সাইন নেওয়ার দরকার পড়লো, তাই ভাবলাম সাইনটা নিয়ে আসি, আর আমার মামুনির চাঁদ মুখটাও দেখে আসি। ও আচ্ছা, তাহলে তুমি বসো, আমি কফি আনতে বলছি। তুমি আমার অফিসে এসেছো বলে কথা। নীলিমা, আমি বলি কি, তুই এইবার বিয়েটা করে ফেল। দিন দিন কত সুন্দর হয়ে যাচ্ছিস, দেখতেছিস সবাই তো তোকে পছন্দ করে বসে। এইবার বুঝলাম আমার অফিসে ফাইল সাইন করা একটা বাহানা। এই বিয়ের কথা বলাটা হচ্ছে তোমার আসল উদ্দেশ্য। আম্মু তোমাকে এইসব বলতে পাঠিয়েছে, তাই না? আম্মুকে বলে দিও আমি বিয়ে করছি না যতদিন আমার ভাই না ফিরে আসে। দেখ মা, তোর মাকে আমি বুঝাতে পারবো না, আমি কিছু বললেই আমার পাটার উপর তুলে চেপে। আচ্ছা বাবা, আমি বলবো। এখন তাহলে কফিটা খেয়ে যাও, অফিসে কাজের কত ক্ষতি হচ্ছে। তারপর মাসুদ সাহেব কফিটা খেয়ে মেয়ের অফিস থেকে বেরিয়ে নিজের অফিসে চলে আসেন। আসলে নীলিমার ভাই বাড়ি থেকে চলে আসার কারণে নীলিমাও চলে এসেছে অন্য একটা বাড়িতে থেকে অফিস দেখাশোনা করে, আর সব ওর বাবা মা দেখাশোনা করে। এখন নীলিমার সুনামধন্য ভাই কে হবে সেটা গল্পের সাথে থাকেন জানতে পারবেন। নীলিমা মোবাইলের স্ক্রিনে ভাইয়ের ছবি বের করে দেখছে আর অঝোর চোখে জল ফেলছে। এদিকে মাসুদ সাহেব দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই রহিমা চৌধুরী কটকট কণ্ঠে বলে ওঠে, না না, একদম আমার কেবিনে তুমি আসবে না। আমি সেই কথাটা বলার জন্যই পাঠিয়েছি, সেটা কত দূর বলো আগে। তুমি কি ভুলে গেছো, তুমি শের হলে তোমার মেয়ে শুয়া শের। তীর একটাই কথা, তোমার ছেলেকে না পাওয়া পর্যন্ত বিয়ের নাম মুখেও নিবে না। নীলিমা কেন বুঝে না ও আর আমাদের কাছে আসবে না? আমরা কি ওকে কম খুঁজেছি? রহিমা, বাদ দাও না এইসব, তোমার একটা ভুলের কারণে ছেলে মেয়ে দুজনকেই হারিয়েছি আমরা। সেই ভুলটা যে আমাকে কুরে কুরে খায়। আচ্ছা, আমিও দেখব নীলিমা কতদিন বিয়ে করবে না বলে থাকতে পারে। না, এই মা মেয়ের মাঝখানে পড়ে আমার হয়েছে যত সব জ্বালা। আমি এই দিকেও যেতে পারছি না, আবার ওই দিকেও যেতে পারছি না। কি একটা জ্বালায় পড়লাম ভাই। এভাবে অনেক কথা বলে ওরা সবাই চলে আসেন। নীলিমা যে দূরে থাকে সেটা কিন্তু না, একই বাসা থাকে, শুধু ওর আম্মুর সাথে কথা বলে না। আর কেন বলে না সেটাও জানতে পারবেন, গল্পের সাথেই থাকেন কেমন। নীলিমা সোফায় বসে কফি খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে, আর পাশেই বসে, জানো নীরবের বাবা, আজকে দেখলাম পাশের বাসার ভাবির মেয়ে নিধি এসেছে। কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে ওর। আহ, নিধির মা নীতিটাকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেড়ায় মনের আনন্দে। দেখলে কোলে নিয়ে খেলা করতে ইচ্ছা করে। আমার কপালে কি আর এই সৌভাগ্য আছে? মায়ের এমন কথা শুনে নীলিমার আর বুঝতে বাকি রইল না কথার তীরটা কোন দিকে ছুঁড়ে মারছে।
নীলিমা ওর বাবাকে বলে, বাবা, তুমি তোমার সতীনের মেয়েকে বলে দাও এমন কথা যেন না বলে। বললেই হলো নাকি? আমি 1000বার বলবো, তুই বিয়ে না করা আগ পর্যন্ত। বাবা, সতীনের মেয়েকে বলে দাও আমি কখনো বিয়ে করব না, আর এটা নিয়ে কাউকে নাক গলাতেও হবে না। নীলিমা কথাটা বলেই সেখান থেকে রুমে চলে যায়। এদিকে রহিমা চৌধুরী মেয়ের যাবার দিকেই তাকিয়ে আছে, আর মাসুদ সাহেব বলে, শুনলে তো মেয়ে কি বলে গেল? তারপরেও কেন ওকে জ্বালাতন করো? ওকে একা থাকতে দাও, তারপরে নিজেই আমাদের মাঝে ফিরে আসবে, বুঝলে? কবে আসবে বলতে পারো? কি ছাদের নিচে থাকা সত্ত্বেও আমি মেয়ের সাথে মন খুলে কথা বলতে পারি না। মেয়ের মুখে মা ডাক শোনার পরিবর্তে শুনতে হয় সতীনের মেয়ে। নীরবের মা, কেঁদো না, একদিন দেখবে সবকিছু আগের মতন ঠিক হয়ে যাবে। এখন চলো ছাদে গিয়ে একটু বাতাস খেয়ে আসি, তাহলে তোমার ভালো লাগবে। বুইরা বয়সেও তোমার রোমান্স করতে মন চায় তাই না? বুইরা বেটার মনের রং দেখলেই বাঁচি না। আরে আমার এই শরীরটা বুইড়া হয়েছে তো কি হয়েছে, আমার মনটা তো এখনো সেই 20 বছরের যুবকের মতনই আছে। হয়েছে, আর বলতে হবে না। আমি রুমে গেলাম, তুমি ল্যাপটপ দিয়ে সবগুলো ফাইল রেডি করো, বুঝলে? রহিমা চৌধুরী কথাটা বলে রুমে চলে যায়। আর এদিকে মাসুদ সাহেব রহিমা চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, যা বাবা, চাইলাম একটু ছাদে গিয়ে মনের সুখে দুই বুইড়া বুইড়ি প্রেম করি, আর উনি সেটা না করে এক বস্তা কাজ দিয়ে রুমে চলে গেল। মনের চিন্তা করিস না, তোর কষ্ট বুড়ি না বুঝলেও কি হবে, আমি তো বুঝি। শালা বুইরা বেটার মন থেকে মনে হচ্ছে রং চুয়ে চুয়ে পড়তেছে। এদিকে নীলিমা রুমে এসে ফোনে কথা বলতেছে আর নিজে নিজে চোখে জল মুছতেছে। ফোনে কথা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে রেমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জুতা পরতে গিয়ে দেখে জুতা পালিশ করতে হবে, তাই নীরবকে ডাকে। এই নীরব, নীরব, কোথায় গেলি? আমার রুমে আয় তো তাড়াতাড়ি। নীরব রেমির ডাক শুনে তাড়াতাড়ি দৌড়ে রেমির রুমের সামনে চলে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাডাম, আমাকে আপনি কেন ডেকেছেন কোন তো? ওই ফকিরের পোলা, আমার জুতো যে পালিশ করতে হবে সেটার কথা কি তুই ভুলে গেছিস? হুম? বারে, জুতা পরেন আপনি, সেটা তো আপনি ভালো করে জানবেন। আমি কিভাবে জানবো আপনার জুতোই কখন কি করতে হবে? এত কথা না বলে 10 মিনিটের মাঝে বাজার থেকে আমার জুতো সুন্দর করে পালিশ করে নিয়ে আয়। ঠিক আছে, টাকা দেন, আমি এখনই করে নিয়ে আইতেছি। আর একটা কথা কি ম্যাডাম, এই জুতার থেকে ওই গোলাপি জুতাটা কিন্তু আপনার পোশাকের সাথে ভালো মানাবে। সাথে এই জামাটা না হয়ে ওই জামাটা পরলে তো কখনোই আর কথাই নাই। কি রে, আজকাল দেখছি তোর মুখে কথা ফুটেছে। আমি কি পরবো না পরবো সেটাও বলতে শুরু করেছিস? থাবড়াইয়া তো সব দাঁত ফেলে দিব হারামজাদা। নীরবের কিছু না বলে টাকাটা নিয়ে দৌড়ে মুচির কাছে নিয়ে আসে আর বসে থেকে ভালো করে পালিশ করে নিয়ে আসে। বাসায় এসে দেখে রিমি ওর বলা সব কিছু পরেই ছিঁড়ে দিয়ে নামছে, যেন একদম পরের মতো লাগছে। নীরব রিমি দিকে তাকিয়ে ক্রাশের নামে বাস না খেয়ে কাছে গিয়ে বলে, ম্যাডাম, এই যে আপনার জুতা, আমার কাছে বসে থেকে খুব সুন্দর করে পালিশ করে এনেছি। আমার রুমে রেখে দে যা, আমি এখনই আর ওইটা পরবো না। রিমি কথাটা বলেই কলেজের দিকে চলে যায়। এদিকে নীরব কাজ করতেছে, এমন সময় ফুলমতি আসে। কি ব্যাপার নীরব, কি করতেছিস এমন করে শুনি? ফুলমতির কথা শুনে নীরব কিছু বলার আগে রহিম বলে দেয়, যেটা শুনে ফুলমতি তোর রাগে ফুঁসতে থাকে। কী রে ফুলমতি, নীরব কি করে সেটা তোর জানতে হবে কেন? এটা তো আমি মোটেও পছন্দ করতে পারছি না। এই রহিম, আমি নীরবকে বলছি, সেটা নীরব বলবে, তুই কথা বলছিস কেন? নীরব কোনো কথা কইবে না, বুঝলে? তুই এখন এখান থেকে যা, তোর সাথে কোনো কথা নাই, ফুলটুস একটা। রহিম, তোর এত বড় শ্বাস আমাকে ফুলটুসি বলস? একবার শুধু তোকে ভাগে পাই, তারপর বুঝাবো কত দানে কত চাল। ফুলমতি কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে নীরবদের কাহিনী দিকে হাসতে হাসতে বলে, রহিম ভাই, তুমি আবার শুধু শুধু ওই মোটুরে খেপাতে গেলা কেন? আরে ও রাগ করেছে তো কি হয়েছে, একটু পরে সব ঠিক হয়ে যাবে, আমরা এমনি। এভাবেই কথা বলতে থাকে আর কাজ করতে থাকে। এদিকে রিমি ওর বান্ধবীদের মাঝে চলে আসে। মিমি রিমিকে ঘুরে ঘুরে দেখছে আর বলতেছে, দোস্ত, তুই কি আসলেই আমার বান্ধবী রিমি নাকি আসমান থেকে আসা পড়ি? হ্যাঁ,
ওই, তোর মাথায় কি গেছে নাকি? হুম, যদি পাগল হয়ে থাকিস তো বল, আমি তোকে হাসপাতালে নিয়ে রেখে আসি। আমি রিমি, সেটা তুই দেখছিস না? না মানে এই সাথে তোকে এত সুন্দর লাগছে যে আমি নিজেই আউলে গেছি। হয়েছে, আর বলতে হবে না। আসলে আমি সকালে নীরবকে বলছি আমার জুতো পালিশ করে আনতে, আর ওই বেটা আমাকে বলে আমি এইটা পরলে বেশি সুন্দর লাগবে। দেখো বেটার সাহস কত বড়। তারপর আমি একটু ভেবে সেইগুলাই পরে আসলাম। যাক, বলতেই হবে, কাজের লোক হলেও মনে রং আছে, বিয়ের পর বউকে সাজিয়ে রাখতে পারবে। বাবা, এমনভাবে বলছিস যেন নায়ক সলমান খান। আচ্ছা, তাহলে যা না, গিয়ে ওকে বিয়ে করে নে। না বাবা না, তুই বিয়ে কর, আমার জন্য আমার বাবা সুন্দর একটা বর খুঁজে বিয়ে ঠিকই করিয়ে রেখেছে। আমার তো খাইয়া কাম নাই, ওর মতো ফকিরের পোলারে বিয়ে করতে যামু? এখন চুপ থাক, শুধু কথা বলিস। এভাবে নানান কথাবার্তার মাঝে দিয়ে পার হয়ে যায় অনেকগুলো দিন। একদিন রিমি ওর বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে। ঠিক সেই সময় একটা গাড়ি এসে ওদের সামনে দাঁড়িয়ে যায়। রিমি তো এমনটা দেখে একটু হলেও ভয় পেয়ে যায়। বাবা, আমাদের সামনে এমন করে গাড়ি দাঁড় করালো কেন? গাড়ি দেখে তো অনেক দামি মনে হচ্ছে। সেটাই তো কথা, আমিও তো কিছুই বুঝতাছি না। আচ্ছা দেখা যাক গাড়ি থেকে কে নামে আর কি বলে। রফিক সাহেবের কথার মাঝেই গাড়ি থেকে নেমে আসে নীলিমা, আর রফিক সাহেবের কাছে এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তামা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না এটাই স্বাভাবিক, কিন্তু আমি আপনাকে আমাদের অফিসে অনেকবার দেখেছি, তাই গাড়ি দাঁড় করালাম আপনাদের দেখে। ও তাই নাকি? তাহলে তোমাদের কোম্পানির নাম কি শুনি? আর কে কোম্পানি লিমিটেড। আর এটার সাথে তো আপনার কোম্পানির সম্পর্ক আছে, কাজ করা নিয়ে। ও, তার মানে তুমি মাসুদ সাহেবের মেয়ে নীলিমা। দেখো, আমি তোমাকে চিনতেই পারিনি। তা চলো আমাদের বাসায়। না আঙ্কেল, আজকে যাব না। আসলে আমি একটা কাজে এসেছিলাম, আজকেই আবার চলে যাব। ভালো থাকবেন কেমন? নীলিমা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে রিমি ওর বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তোমরা শুধু কথাই বললা কি? আমি তো কিছুই বুঝলাম না তোমাদের কথার মানে। আরে বাবা, উনি হলো এই দেশের নামকরা ব্যবসায়ী মাসুদ সাহেবের মেয়ে নীলিমা। মেয়েটা খুব ভালো। ও আচ্ছা, বুঝলাম। এখন তাহলে চলো বাসায় যাওয়া যাক। হুম, চল তাহলে। ওরা বাসায় চলে আসে। এভাবেই পার হয়ে যায় অনেকগুলো দিন। এদিকে রফিক সাহেব ও রজনী চৌধুরী রিমির বিয়ে ঠিক করে। রিমিকে না জানিয়ে হঠাৎ সব কিছু ঠিক করে। আগামীকাল বিয়ে, আর আজকে বাইরে থেকে এসেই বলতেছে, রাহুল, আমরা তো একটা কাজ করে ফেলেছি। মা, তোমরা আবার কি কাজ করে ফেললে বলো? তোর বাবা আর আমি মিলে রিমির বিয়ে ঠিক করে এসেছি। ছেলের বাবার অনেক টাকা পয়সা। কি বলো? চেনা নাই জানা নাই হঠাৎ করে তোমরা রিমির বিয়ে এভাবে ঠিক করলে কেন? ওর তো একটা মত নেবার দরকার ছিল, তাই না? আচ্ছা, ছেলেটা কি শুনি? এই শহরের নামকরা ধনী রোবট খানের ছেলে রকির সাথে। রোবট সাহেব রিমিকে দেখেই পছন্দ করে ফেলেছে। এদিকে রিমি দরজা দিয়ে ভেতরে ঢুকতেই রকি নামটা শুনতে পায় আর বলে, বাবা, তুমি জানো ওই ফকির কত রকমের ঠকবাজ, কত মেয়ের জীবন নষ্ট করেছে, সেটার কোনো শেষ নাই। দেখ রিমি, একদম ফালতু কথা বলবি না। আগামী কালকেই তোর বিয়ে, এটাই শেষ কথা। রিমির মা, চলো রুমে চলে যাই। রফিক সাহেব কথাটা বলেই সেখান থেকে রুমে চলে যায়। আর এইদিকে রিমি ওর ভাইকে বলে, ভাইয়া, তুমিও কি চাও এমন খারাপ ছেলের সাথে আমার বিয়ে হোক? ওই রকির সাথে আমরা সেদিন ঝামেলা হয়েছিল বলেই প্রতিশোধ নেওয়ার জন্য এমন করতেছে। যেখানে বাবা মা নিজেই ছেলে পছন্দ করে বিয়ে ঠিক করেছে, সেখানে আমি আর কি বা বলতে পারি বল? ভাইয়া, তোমরা সবাই পচা, কেউ আমার কথা একটা বারের জন্যও ভাবলে না। রিমি কথাটা বলেই রুমে চলে যায়। এদিকে রিমির বিয়ের কথাটা শুনে নীরব তো পাগল প্রায়। তাই রকির ব্যাপারে সব কিছু খোঁজখবর নিয়ে দেখে। দেখে আসলেই রকি খারাপ একটা ছেলে। নীরব কিছু উপর লেভেলের লোকের সাথে কথা বলে রকির ব্যবস্থা করে। রিমি, তুমি কি ভেবেছো তুমি অন্য ছেলেকে বিয়ে করবা? এই জীবন থাকতে সেটা কখনোই হতে দেবো না আমি। তুমি শুধুই আমার, তোমাকে না দেখেই ভালোবেসেছি।
আর এভাবে হারাতে দেবো প্রশ্নই আসে না। এদিকে পরের দিন রিমির মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও বউ সেজে বসে আছে বাবা মায়ের চাপে। বাড়ি ভর্তি মেহমান, পুরাই যেন জমজমাট পরিবেশ। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে চলেছে, তবুও যেন বরপক্ষের কোনো খবর নেই। পরে রিমির বাবা ফোন করে জানতে পারে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই ছেলে কয়টা বিয়ে করেছে আর মার্ডার কেসের আসামি সেটা বলা মুশকিল। রিমির বাবা মায়ের তো মাথা নিচু হয়ে যাবে। মেয়ের বিয়ে যদি ভেঙে যায় তাহলে? রফিক সাহেব উপস্থিত সবার উদ্দেশ্যে মেয়ের বিয়ের কথা বলে। কেউ রিমিকে বিয়ে করতে রাজি হয় না দেখে রফিক সাহেব মন খারাপ করে সোফায় বসে পড়ে। রিমির আম্মু, আমি এখন কি করব? বাড়ি ভর্তি মানুষ, কোনো ছেলেই রিমিকে বিয়ে করতে রাজি হলো না। সবার একটাই কথা, রিমি নাকি কপাল পরা। আমি এখন কি বলবো, মেয়ের জীবনটা মনে হয় এভাবেই শেষ করে দিলাম। সেটাই তো, এখন রিমির জন্য ছেলে কোথায় পাবো? যদি রিমির বিয়ে না হয় তাহলে এই সমাজে আমার তো কোনো সম্মান থাকবে না, আর রিমি তো মুখ দেখাতে পারবে না। রফিক সাহেবের কথা শুনে রাহুল কাছে এসে ওর বাবার কাছে বলে, বাবা, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। আরে বাবা, এমনিতেই মনটা ভালো নেই, এখন কি বলবি সেটা তাড়াতাড়ি বল। বাবা, আমি বলি কি, রিমির বিয়ের জন্য এখন তো কোনো ছেলেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তুমি নীরবের সাথে ওর বিয়ে দিয়ে দাও। রাহুলের কথা শুনে রজনী চৌধুরী তো তেলে বেগুনে জ্বলে যায়, যাওয়ার মতোই অবস্থা হয়ে যায়। রাগে কটপাট করতে করতে বলে, রাহুল, থাপড়ে এত দাঁত ফেলে দিব। আমার এত সুন্দর শিক্ষিত মেয়ে নাকি বিয়ে দেব নীরবের মতো মূর্খ ফকিরের কাছে? মা, ও মূর্খ হলে কি হবে? তোমরা ওকে বললেই ও রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাছাড়া অন্য কেউ তো রাজি হলো না। সেটাও তো ঠিক কথা, তাই বলে আমার মেয়েকে বিয়ে দিব ওর মতো একটা কাজের লোকের সাথে? রিমির মা, আমার মনে হয় রাহুল কথাটা খারাপ বলেনি। আর তাছাড়া নীরবের সাথে বিয়ে দিলে রিমিকে আমাদের সাথে রাখতে পারবো। তুমি বুঝতে পারছো না কেন? সবাই বলবে কাজের লোকের শাশুড়ি আমি। ছি, ভাবতেই তো আমার বমি আসে। তুমি এটা নিয়ে ভাবতেছো? একবার ভেবে দেখেছো রিমির বিয়ে না হলে আমাদের এই সমাজে সম্মান কোথায় থাকবে? রজনী চৌধুরী অনেক ভেবে নীরবের সাথে রিমির বিয়েতে রাজি হয়। তারপরে সবাই মিলে নীরবের কাছে আসে। নীরব সবাইকে এটা সেটা দিচ্ছে। এই নীরব, একটু সাইডে আসো তো, তোর সাথে বাবা কথা বলবে। জি স্যার, আমি এখনই আসতেছি। নীরব একটু সাইডে আসে। তখন রফিক সাহেব নীরবের হাত ধরে বলে, বাবা নীরব, তোর কাছে আমি একটা আবদার করব। তুই পারিস আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কি বলছেন এইসব? আমার কাছে না আছে টাকা, না আছে বাড়ি গাড়ি, তাহলে আমি আপনাদের কিভাবে সাহায্য করবো সেটাই তো বুঝতেছি না। তোর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই থাকতে হবে না। আমি চাই তুই রিমিকে বিয়ে কর। পাগল নাকি? আপনার যে জল্লাদ মেরে বাবা, আমার তো নাম শুনতেই ভয় লাগে। আমার তো সকাল বিকেলে পাটার উপরে সেচতেই থাকবে। এই নীরব, কথাবার্তা সাবধানে ক। বিপদে পড়েছি বলে এখন সুযোগের সদ্ব্যবহার করিস না। আমি কি ভুল বলেছি? হ্যাঁ, আপনারা তো জানেন না আমার গালটা কাটলে শুধু রিমি ম্যাডামের থাপ্পড়ের দাগ বের হবে। বাবারে, এই সব কিছু ভুলে গিয়ে রিমিকে বিয়ে কর। আমার সব কিছু তোকে লিখে দিমু। হ্যাঁ, বাবা যা বলেছে সেটাই। তুই রিমিকে বিয়ে করতে রাজি হয়ে যা। আমি বিয়ে করতে পারি, তবে আপনারা সবাই আমার সাথে ভালো ব্যবহার করবেন। আমি রিমির সাথে যা খুশি করব, কিছু বলতে পারবে না, কারণ আমার ঝালমরিচ নিয়ে তো আর আমি সংসার করতে পারবো না। মরিচকে কষ্ট করে ঝালমুক্ত করতে হবে। নীরব, তুই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছিস দেখছি। আচ্ছা, আমরা তোর কথা রাজি, তবুও তুই রাজি হয়ে যা। না, আমি বিয়ে করবো না আপনার বইনেক, জান গা। তোর এখন আবার কি হলো? এমন কথা বলছিস কেন? বাবা, সময় বেশি নেই, তাড়াতাড়ি কর। দেখছেন না স্যার, আমাকে সম্মান দিয়েও কথা বলছেন না। রাহুল, তুই ওকে এমন করে কেন বলতেছিস? ভাই আমার, এমন না করে তাড়াতাড়ি চল কাজের কাছে। কবুল বলে আমাদের মান সম্মান সবটা বাঁচা। আমাদের মান সম্মান সব তোর হাতে এখন। এই তো ঘুঘু এবার ফাঁদে পড়ছে, আমার সঙ্গে পাঙ্গা, তাই না? এবার রিমি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। তারপরও রিমিকে না বলে নীরবের সাথে পারিবারিকের মতে রিমির বিয়ের কাজ শেষ করা হয়। রিমি বাসর ঘরে কি কাণ্ড করেছে সেটা তো আপনারা প্রথমেই শুনেছেন। এবার চলুন বাস্তবে ফেরা যাক। যেই ছেলে আমার কথার উপর কথা বলতো না, সে আজ আমার সাথে এমন করতেছে।
আমি তো এর কিছুই বুঝতেছি না, আমি তো এর কিছুই বুঝলাম না। দেখো, শালা লুইচ্চা ব্যাটা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মনটায় চায় গলা টিপে মেরে ফেলি। রিমি এসব ভাবছে আর বিছানায় শুয়ে পড়েছে। তবুও রিমির যেন কোনোভাবেই দু চোখে ঘুম আসছে না। অনেক কষ্টের পর রিমির চোখে ঘুম আসে। সকালে রিমির আগেই নীরবের ঘুম ভেঙে যায়। নীরব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে এক বালতি পানি নিয়ে রিমির উপরে ছুঁড়ে মারে। রিমি তো একটা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে পড়ে। বৃষ্টি! রিমির কথা শুনে নীরব বালতি হাতে নিয়ে হাসতেছে। আর এদিকে রিমি নীরবকে এমনভাবে থাকতে দেখে রাগী কণ্ঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে পানি ঢেলে দিস? তোরে তো আজ আমি মেরেই ফেলবো। বউ পাখি, তোমার মনের ইচ্ছা মতো না হয় আমাকে পরে মাইরো, তার আগে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসো, সবার জন্য নাস্তা বানাতে হবে যে। তোর মাথা কি আসলেই গেছে নাকি? আমি বানাবো নাস্তা আর সেটা তুই খাবি? ভাবতেই কেমন হাসি পায়। মহারানী, নাস্তা তুমি বানাবে, সাথে দরকার পড়লে তোমার মাও বানাবে, সেটা নিয়ে একদম ভেবো না। কি? আমার আম্মু বানাবে রাস্তা? তাও আবার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে? দাঁড়া, আমি আম্মুকে বলছি। তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি বাবা আর ভাইয়াকে ডাকবো সেটা বলো। না, সেটা দরকার নেই, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসতেছি। রিমি কথাটা বলেই সোজা ওয়াশরুমে চলে যায়। আর এদিকে নীরব রিমির যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে। বউ পাখি, তোমাকে আরো কত কি করতে হবে সেটা শুধু দেখতে থাকো। আমার সাথে কম করো নাই তুমি, কত ভালোবাসি তোমাকে, তবু এই মনটাই বুঝতে চাও নাই। নীরবের ভাবনার মাঝেই রিমি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে চলে যায়। এদিকে নীরব ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে রিমি কোথাও নেই। দেখে নিচে নেমে আছে, সবাই নিচে বসে আছে। নীরব ও শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে রিমিকে বলে, এই যে সোনা পাখি, এখানে বসে না থেকে যাও, গিয়ে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। হোয়াট? আর ইউ ক্রেজি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বানাবো তোর মতো ফকিরের জন্য কফি? হাসালি। রিমি, ভালো ভালো যেটা বলছি সেটা করো, না হলে সকালের খাবার কিন্তু তোমার পেটে পড়বে না। আপু, আম্মু, তোমরা কিছু বলছো না কেন? সামান্য কাজের লোক হয়ে আমার সাথে কেমন ব্যবহার করতেছে দেখছো? মারে, নীরব তো এখন কাজের লোক না, এখন তোর স্বামী, এই মিয়া বাড়ির একমাত্র জামাই। এখন ও যা বলবে তোকে সেটাই করতে হবে। রিমি, তোর বাবা ঠিকই বলেছে, স্বামী যেটা বলে সেটাই কর, না হলে তোর সাথে কি হবে আমরা জানি না। বাবা মার এমন কথা শুনে রিমি তো হুঁশাহারা হয়ে গেছে মনে হয়। রিমি যেন কোনোভাবে বুঝে উঠতে পারছে না মানুষ এক রাতে কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। তোমরা এতটা পরিবর্তন কিভাবে হলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ভাইয়া, তুমিও কি কিছুই বলবে না? দেখ রিমি, নীরব যেটা বলছে সেটা তো খারাপ কিছুই না। আর তাছাড়া মেয়েদের তো এইসব কাজ করতেই হবে। যা না, গিয়ে কফি বানিয়ে নিয়ে আয়। রিমির আগে ফুসতে ফুসতে গিয়ে ফুলমতিকে সাথে নিয়ে যেই না রান্নাঘরের দিকে যেতে নেবে অমনি নীরব বলে ওঠে, এই যে সোনা বউ, নিজের কাজ নিজে করতে শেখেন। আর ফুলটুসি, তোর আজকে ছুটি, যা গিয়ে আরাম কর। ফুলমতি তো ছুটি পেয়ে সে খুশি, এক দৌড়ে রুমে গিয়ে ঘুমিয়ে। আর এইদিকে রিমি রাগ করে ধরে রাখতে না পেরে নীরবের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে মুঠো করে বলে, হি, নীরবের বাচ্চা, তোকে যে আমি কি করব, দেখতে পারবি সেটা। তোমার যা ইচ্ছা করো, সমস্যা নেই, আগে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসো কেমন। রিমি আর কিছু না বলে রাগে ফোঁসফোঁস করতে করতে রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে দাঁড়িয়ে মনের মাঝে একটা ফোন দিয়ে আটে। নীরবের বাচ্চা, তোর কফি খেতে ইচ্ছে হচ্ছে তাই না? তোকে এমন কফি বানিয়ে খাওয়াবো সেটা তুই ভাবতেও পারবি না। রিমি সবার জন্য ভালো করে কফি বানিয়ে নীরবের জন্য একটা কফি বানায়। সেটার রেসিপি হলো কড়া লিকার, হালকা চিনি, উচ্চ লেভেলের লবণ, সাথে চেরোতার পাতার রস। ইস, খাইতে কি মজা! নীরব বেটা, তুই বুঝবি কফির কে টেস্ট। রিমি খুশি মনে কফি নিয়ে বাইরে আসে। সবার হাতে কফি দেয়। সবাই তো অবাক রিমি কফি বানিয়েছে ভেবে। বাহ রিমি, তুই তো বিয়ের পরেই কাজের মানুষ হয়ে গেছিস, এটা খুব ভালো লক্ষণ দেখছি। মায়ের কথা শুনে রিমি কিছুই না বলে নীরবের সামনে এসে কফির মগটা নীরবের হাতে দিতেই বলে, এই যে নিন আপনার গরম গরম কফি, আর খেয়ে দেখেন কেমন হয়েছে। রিমির এমন কথা শুনে নীরবের কেমন যেন সন্দেহ লাগে।
কেননা এত ডেঞ্জার মেয়ে শান্ত কিভাবে হয়। নীরব কফির মগটা হাতে নিয়ে মুখে দিতে নিয়েও ফিরিয়ে এনে রিমিকে বলে, বউ পাখি, তোমাকে রেখে কফি খেতে আমার একদম মন মানছে না, তাই তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। না, আমি এই কফি খেতে পারবো না, কেননা আমি খুব আদর করে তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি। না জানি, এটা বলো না, তোমার তো খেতেই হবে, না খেলে আমি খাবো না। ভাইয়া দেখেন না, রিমি খাচ্ছে না। রিমি তোকে খেতে বলেছে, খাচ্ছিস না কেন? হ্যাঁ, খা বলছি। রিমি রাহুলের ধমক শুনে কফির মগটা হাতে নিয়ে মুখটা বাংলার প্যাচের মতো বানিয়ে চুমুক দিতেই তো অবস্থা খারাপ। আমি খাবো না। রিমি কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে সবাই ভাবনায় পড়ে যায় রিমিকে নিয়ে। আর নীরব মনে মনে বলে, বাবু, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না, তোমাকে তো আমি আমার মনের মতো বউ বানিয়েই সারমু। আচ্ছা রিমি কফি বানিয়ে আনলো, আমরা খেলাম, খুব সুন্দর হয়েছে। তাহলে নীরবের জন্য আনা কফি রিমি মুখে দিতেই এমন করলো কেন? হুম? আসলে বাবা, রিমি তো নীরবকে মেনে নিতে পারেনি, তাই এমন একটু করবেই। নীরব, তুমি ধীরে ধীরে রিমিকে স্বাভাবিক করে তোলো, আমরা সব সময় তোমার পাশে আছি। ভাইয়া, আপনারা আমার পাশে থাকলে আমি রিমিকে আমার আদর্শ বউ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমরা সব সময় তোমার সাথে আছি, তোমার যা ইচ্ছে করো। তবে একটা রিকোয়েস্ট, পাগলিটাকে যেন কষ্ট দিও না, আমরা ওর চোখের পানি সহ্য করতে পারি না। ভাইয়া, সেটা নিয়ে আপনারা একদম চিন্তা করেন না, আমি ওকে শান্তভাবেই শুধরাই দেবো। আচ্ছা, আমি বরং রিমির কাছে যাই, সকালের নাস্তা বানাতে হবে যে। নীরব কথাটা বলেই সেখান থেকে চলে আসে। আর এদিকে রিমির বাবা মা ভাই নিচে বসে বলতে থাকে, দেখছো রিমির বাবা, আমরা এতদিন শুধু শুধু ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেছি, ওর মনটা কত ভালো। ছেলেটা এতিম বলেই আমি কাজে রেখেছিলাম, কোনো রকম পরিচয়পত্র ছাড়াই। আসলেই নীরব অনেক ভালো একটা ছেলে। তবে একটু লেখাপড়া যদি জানতো তাহলে অফিসে যে কোনো একটা কাজে বসিয়ে দিতে পারতাম। বাবা, এইসব বলে আর কোনো লাভ নেই। রিমির কপালে ছিল নীরবের মতো মূর্খ জামাই, সেটাই জুটেছে। এখন কথা হলো, রিমির রাগ ও জেদ নীরব কমাতে পারলেই হলো। আমরা তো নিজেদের সূত্রে নিয়েছি। এইভাবেই ওরা অনেক কথা বলতে থাকে। নানান কথার মাঝে দিয়েই পার হতে থাকে সময়। নীরব রিমিকে দিয়েই সকালের নাস্তা তৈরি করাচ্ছে। রিমি তো করবে না, কিন্তু ভাই ও বাপের ভয়ে কাজ করতে রাজি হয়েছে। রিমি রুটি বানানোর জন্য আটা দিয়ে নাড়ু তৈরি করতেছে। আর নীরব দরজায় দাঁড়িয়ে সেটা দেখছে আর হাসছে, কেননা রিমিকে দেখে পুরাই ভূতনির মতো লাগছে। সারা মুখ শরীর যেন আটা দিয়ে ভরে গেছে। কি বৌরানি, কাজ করতে কেমন লাগে? খুব তো ঘুম থেকে উঠে এই কাজের লোকের উপরে চিল্লাচিল্লি শুরু করে দিতা নাস্তা তৈরি করার জন্য, এখন নিজে একটু নাস্তা তৈরি করে দেখো কেমন লাগে। এই তুই আমার চোখের সামনে থেকে সর তো। শালা ভাইয়ার ভয় দেখিয়ে তো শালা ভাইয়ার ভয় দেখিয়ে আমাকে দিয়ে কাজ করাচ্ছিস। আমি এসব কোনোদিন করিনি। আরে, কাজ তো কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই মায়ের পেট থেকে বেরিয়ে বুঝ হবার পর থেকে অন্যের দেখে দেখে শেখে। তুমি না হয় বড় হয়ে বিয়ের পর শিখতেছো, তাতে কি। দেখ নীরবের বাচ্চা, তোর কথা কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। আমি কিন্তু তোকে এই রুটি বানানোর বেলনা দিয়ে পিটামু। রিমির কথা শুনে নীরব আর কিছু না বলে সেখান থেকে আগের রুমে এসে একটু ঘুরে ফিরে কিছু সময় পার করে আবারও রিমি কি করে সেটা দেখতে রান্নাঘরে যায়। নীরব রান্নাঘরে এসে দেখে রিমি একটা রুটি হাতে নিয়ে আয়না দেখার মতো দেখছে, কেননা রুটির এই পাশ থেকে পুরো ইন্ডিয়া দেখা যাচ্ছে। সেটা দেখে নীরব তো কোনোভাবেই হাসি থামিয়ে রাখতে পারছে না। নীরব দরজার সাথে হেলান দিয়ে হাসতেছে আর বলতেছে, বড় লোকের বেটি, এটা কি বানিয়েছে? হ্যাঁ, এই রুটি দিয়ে তো পুরো ইন্ডিয়া দেখা যাচ্ছে, তাও আবার 3 ডিগ্রি আকারে। নীরবের হাসি দেখে রিমি তো হাত থেকে রুটি রেখে রাগে লুচির মতো ফুলতেছে। রাগে ফুসফুস করতে করতে বলে, খুব মজা নিচ্ছিস তাই না? আমি তো এই কাজ করিনি কখনো, তাই তো এমন হলো। তুমি কাজ পারো না, আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করছি, কিভাবে কাজ করতে হয় দেখিয়ে দিচ্ছি। না, তোর সাহস আমার দরকার নেই। তুই যা, আমি এইসব দিয়েই তোদের নাস্তা বানাবো। একটা এমন রুটি যদি নাস্তার টেবিলে আসে, তাহলে তোমার মান সম্মান থাকবে নাকি তোমার মা বাবা ভাইয়ের কাছে? সেটাও ঠিক। আচ্ছা, তাহলে এত কথা না বলে একটু দেখিয়ে দিলেই তো পারিস, তাই না? দেখিয়ে দিতে পারি, তবে আদর করে বলতে হবে। জান, একটু দেখিয়ে দাও না কি করে রুটি বানাতে হয়।
ঠেকা পড়েছে তোকে আদর করে এইসব বলতে। যা সর আমার সামনে থেকে। ঠিক আছে, আমি ভাইয়াকে ডেকে বলি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। না না, সেটা দরকার নেই, আমি বলতাছি। জান, আমাকে একটু দেখিয়ে দাও কিভাবে সুন্দর করে রুটি বানাতে হয়। এই তো আমার লক্ষ্মী বউ, এত সুন্দর করে যদি বউ পাখি কোনো কথা বলে সেটা না শুনে কি আর পারা যায়? আসো আমি দেখিয়ে দিচ্ছি। নীরবের কথা শুনে রিমি মনে মনে বলে, শালা খবিস, আমাকে ভাইয়ার ভয় দেখিয়ে কত কি করাতাছে। শুধু একবার আমি সুযোগ পাই তখন দেখাবো মজা। এদিকে নীরব রিমিকে শুধু দেখেই যাচ্ছে তো দেখেই যাচ্ছে, সেদিকে রিমির কোনো ধ্যান ধারণাই নেই। এ রিমি, তুমি কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, আমি সেই কখন থেকে ডেকেই যাচ্ছি তো ডেকেই যাচ্ছি। না মানে, আমি একটা কথা ভাবছিলাম তো, তাই এমনটা হলো। আচ্ছা হয়েছে, এখন কোনো কথা না বলে আসো, কিভাবে রুটি বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। নীরব রিমির পেছনে দাঁড়িয়ে দুই পাশ দিয়ে হাত দিয়ে রিমি দুই হাত ধরে রুটি বেলছে, আর রিমি অবাক দৃষ্টিতে এই রুটির দিকে না তাকিয়ে নীরবের দিকেই তাকিয়ে আছে। নীরব সেটা দেখতে পেয়ে মনের কোনো একটু খুশি নিয়ে বলে, এই যে ম্যাডাম, আমার মুখের দিকে না তাকিয়ে রুটি বানানো শেখা যাবে না, শুধু রোম্যান্স করা শিখতে পারবেন, তার চেয়ে বরং রুটির দিকে তাকাও। নীরবের কথায় যেন রিমির লজ্জায় লাল হয়ে যায়। রিমি যেন কিছুই বলতে পারে না, যেন ওর মাঝে কোনো প্রকার রাগ নেই এখন। অনেকটা সময় রিমিকে রুটি বানায় শেখালো, রিমি একটি হলেও শিখে ফেলে। পরে রিমি নিজে অনেকগুলো রুটি বানায়, সাথে মাংসের তরকারি রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে ফুলমতিকে দিয়ে। রিমি ফ্রেশ হয়ে এসে দেখে সবাই খাচ্ছে, শুধু নীরব ছাড়া। এদিকে রিমি টেবিলে বসতে ওর মা বলে, দেখেছিস রিমি, নীরব তোকে কতটা ভালোবাসে। তুই না খেয়ে আসিস বলে নিজেও না খেয়ে বসে আছি, তুই আসলেই খাবে বলে। রিমি যেন ওর মায়ের কথা শুনে খুব করে ভালো লাগে, তবুও মনের কোণে রাগ করে পুষিয়ে রেখে বলে, আমার সুন্দর জীবনটা নষ্ট করে এসেছে ভালোবাসা দেখাতে। ওর মতো মূর্খ যে আমার বড় হবে ভাবতেই কেমন লাগে। রিমি দেখ, আল্লাহ যেটা করে সেটা সব সময় ভালোর জন্যই করে। আমার বিশ্বাস তোর কপালেও ভালো কিছু আছে। নীরবের সাথে আর এমন করিস না প্লিজ। তোমরা কেন বোঝো না? আমি ওকে মানতে পারবো না। তোমাদের খুশির জন্য আমি ওকে বিয়ে করেছি, এখন আমার যেটা খুশি সেটাই করব। রিমি, তোমার যা ইচ্ছে সেটাই করিও, কোনো সমস্যা নেই। এখন সুন্দর করে খেয়ে নাও, না খেয়ে থাকার জন্য তোমার চাঁদ মুখটা অন্ধকারে ঢেকে আছে। তুই বেশি করে খা, আমার জন্য তোর এত ভাবতে হবে না, বুঝেছিস? কাইয়া ভূত একটা। রিমি কথাটা বলেই সেখান থেকে কলেজে চলে আসে না খেয়েই। সেটা দেখে নীরবের খুব খারাপ লাগে। মেয়েটা এত কষ্ট করে না খেয়ে চলে গেল, নীরব, এটা কিন্তু আমার ভালো লাগছে না। বাবা, আপনি চিন্তা করেন না, আপনাদের থেকেও রিমির জন্য কষ্ট আমার বেশি হয়, আমি ওকে খাইয়ে আসতেছি। নীরব কথাটা বলেই রিমির জন্য খাবার নিয়ে ওই কলেজে চলে আসে রাহুলের সাহায্য নিয়ে। নীরব কলেজের গেট দিয়ে ঢুকতেই সামনে বাম দিকে দেখতে পায় রিমি ওর বান্ধবীদের সাথে বসে আছে মন খারাপ করে। নীরব রিমির সামনে এসে, রিমি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। নীরবের কথা জবাবে রিমি কিছুই বলে না। নীরবের উপরে খুব করে রাগ হচ্ছে রিমির, তবুও রিমি কিছুই বলছে না। এদিকে মিমি বলে, আরে দুলাভাই, আপনি আমার বান্ধবীর জন্য কলেজের খাবার নিয়ে এসেছেন? আসলে আপু, আমার সোনা পাখিটা না সকালে না খেয়ে চলে এসেছে, আর দেখ পাখিটার চাঁদ মুখটা না খেয়ে থাকার কারণে কেমন মলিন হয়ে আছে। বাবারে বাবা, বইয়ের প্রতি কত ভালোবাসা। আমার বর তো এভাবে কখনোই বলে না। বান্ধবী, তোর কপাল তো আসলেই খুব ভালো। এই, তুই এখান থেকে চলে যা বলছি। তোর আনা খাবার আমি খাবো সেটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, রিমি, তুই নীরব ভাইয়ের সাথে এমন ব্যবহার কেন করতেছিস? হ্যাঁ, ভাইয়া তোকে কতটা ভালোবাসা দেখেছিস? আপু, তুমি হা করো প্লিজ, তোমার রাগ তো আমার উপরে, তাহলে খাবারের উপরে রাগ করে আছো কেন? নীরব খাবার মিমির মুখের সামনে ধরে আছে, ওর বান্ধবীরা সবাই অবাক হয়ে তাকিয়েছে, রিমিও খাচ্ছেই না। আহারে, এমন করে যদি আমার বরটা বলতো, তাহলে 1 সেকেন্ড দেরি না করেই সব খাবার খেয়ে শেষ করে ফেলতাম। তোর ইচ্ছা হলে এগুলো খেয়ে নে, এত জ্বালাস কেন? আর নীরবের বাচ্চা, তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? না, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আপু, আপনারা একটু ওকে খাইয়ে দিয়েন, কেমন? আসি আমি। নীরব জেনা সেখান থেকে বের হয়ে গেট দিয়ে চলে আসতে যাবে অমনি সেখানে রকি চলে আসে। রকি রিমির সামনে দাঁড়িয়ে, তোর সাথে আমার বিয়ের কথা ছিল,
আমি সব কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু এক র্যাব অফিসারের জন্য আমার সব প্ল্যান শেষ হয়ে গেছে। কুত্তার বাচ্চা, তুই আবার আমার সামনে এসেছিস। এবার কিন্তু আমি তোকে জুতা পেটা করবো বলে দিলাম। তো রূপের খুব বড়াই, তাই না? এই যে দেখ আমার হাতে এটা কি, তো রূপ আমি বের করছি। এই রকির হাতে এসিডের বোতল দেখে রিমি সহ সবার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে যায়। দেখ রকি, তুই আমার সাথে এমনটা করিস না প্লিজ, এটা ফেলে দে। বলেছিলাম না, আমাকে সবার সামনে অপমান করার প্রতিশোধ আমি তোর থেকে নেব। এখন দেখ আমি তোর সাথে কি করি। দেখ রকি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু তোর নামে থানায় মামলা করে দেবো বলে দিলাম। মামলা করে কোনো কিচ্ছু হবে না আমার। তার চেয়ে বরং তুই আমার সাথে একটা মুহূর্ত কাটাতে রাজি হয়ে যা, তোর রূপের সুধা প্রাণ করে আমি চলে যাব। রিমি রকির মুখে এমন কথা শুনে রাগকে যেন কন্ট্রোল করতে পারে না। রাগে ভোল্টেজ বাড়িয়ে রকির গালে ঠাসঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। এ রকি তো গালে হাত দিয়ে রাগে ফুঁসতে থাকে, আর সবাই দেখে হাসতেছে। রকি অ্যাসিডের বোতলের শিশি খুলে রিমি থেকে ছুঁড়ে মারলেই নীরব কোথা থেকে দৌড়ে এসে রিমিকে ছো মেরে সরিয়ে নেয়। রিমি তো নীরবকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে। নীরব রকির সামনে দাঁড়িয়ে বলে, শালা বাবু, আমি বিয়ে করে বউয়ের আদর ঠিক মতো পেতেই পারলাম না, আর তুই আইসিস আমার বউ পাকের সুন্দর মুখটা অ্যাসিড দিয়ে পুড়ে দিতে। কিন্তু শালা বাবু, এই সুন্দরীর জামাই থাকতে সেটা তো হবে না। ওহ, তার মানে তোর মতো জোকার মিমির স্বামী? দাঁড়া, তোকে মেরেই তোর সামনে তোর বউর সাথে আমি পাশা খেলবো। তাই নাকি? আচ্ছা যা, তোর মনের ইচ্ছা আমি পূরণ করলাম। এই যে রিমি, এখানে দাঁড়িয়ে থাকবে। তুমি যদি ওর হাত কোনো জামার ওড়নাও ছুঁয়ে দেখাতে পারোস, তো আমি নিজে দাঁড়িয়ে রিমিকে তোর সাথে পাঠিয়ে দেবো। নীরবের এমন কথা শুনে রিমির যেন অনেক রাগ হয়। আর এইদিকে রকি তো খুশি হয়ে রিমিকে নিতে আসে। নীরব একটা জায়গার মতো লাথি দিতেই রকি মাটিতে শুয়ে গড়াগড়ি করতে থাকে। কি শালা বাবু, এটুকু শক্তি নিয়ে এসেছিস আমার বউয়ের সাথে পাঙ্গা নিতে? চল ভাগ, আজকের বার ক্ষমা করে দিলাম। পরের বার তোকে কোনো মেয়ের আশেপাশে দেখলেই শালা এমন ভাবে কেলাবো, মারবো এখানে, আর তোর ভাঙাচোরা বডি পড়বে হাসপাতালের বেডে। নীরবের এমন কথা শুনে রকি দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে রিমি যেন নীরবকে কিছু বলতে গিয়েও বলতে পারে না, কেননা তার আগে নীরব চলে যায়। আর এদিকে মিমি রিমিকে বলে, রিমি দেখ, নীরব ভাইয়া তোর জন্য পারফেক্ট। তোকে নিজের জীবন বাঁচিয়ে রেখে হলো সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবে। এমন মানুষকে নিজের করে পেয়েও অবহেলায় হারিয়ে ফেলিস না প্লিজ। রিমি মিমির কোনো কথা না শুনে সেখান থেকে বাসায় চলে আসে। নীরব সোফায় শুয়ে পায়ের উপরে পা তুলে টিভি নাটক দেখছে। রিমিকে দেখে বলতে থাকে, শাশুমা, আপনার মেয়েকে একটু পানি পরিয়ে খাওয়ান, আজকে যেই ভয়টা পেয়েছে, আল্লাহ গো। রিমি কিছু না বলেই সেখান থেকে সোজা রুমে এসে শাওয়ার নিতে চলে যায়। পাক্কা 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে বের হয়ে দেখে নীরব রুমে শুয়ে আছে। দেখো রিমি, আমি আজকে না থাকলে হয়তো তোমার ওই সুন্দর মুখটা আর কাউকে দেখাতে পারতে না। তাই বলি কি, ভালো হয়ে যাও। কি হবে এত অহংকার করে? মরণের পরে তো সব মাটির সাথেই মিশে যাবে। দেখ, তুই আমাকে রকির হাত থেকে বাঁচিয়েছিস বলে ভাবিস না আমি তোকে মেনে নিব। সর আমার সামনে থেকে। রিমি কথাটা বলে নীরবের সামনে থেকে চলে যায়। আর নীরব দাঁড়িয়ে বলতে থাকে, আরে বাহ, এ তো দেখছি খাঁটি তরল পদার্থ, নিজের জায়গা পরিবর্তন করবে অথচ আকার পাল্টাবে না। নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে। আর এদিকে রিমি ওর আম্মুর কাছে চলে আসে। রিমি যেন এখন একটু একটু করে নীরবকে ভালো লাগতে শুরু করে। তবুও রিমি সেটা প্রকাশ করে না, সবসময় রাগের চোখেই দেখে। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। এখন রিমি নীরবের সাথে আগের মতো খারাপ ব্যবহার করে না, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। একদিন সকালে সবাই নাস্তা করছে আর রিমি সবাইকে খাবার পরিবেশন করতেছে। এমন সময় রফিক সাহেব বলে ওঠে, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আমাদের একটা পরিবার থেকে দাওয়াত করা হয়েছে, সেখানে সবাইকে যেতে হবে। রিমি তো বাবার কথা শুনে সেই খুশি, কেননা রিমি অনেকদিন হলো কোনো পার্টিতে পার্টিসিপেট করে না। রিমি খুশি হয়ে বলে, বাবা, এটা তো খুব ভালো কথা। ইস, আমি কতদিন হলো কোনো পার্টিতে যাই না। বাবা, কবে যাইবা? আজকে বিকেলেই অনুষ্ঠান, আর আমাদের আজকেই বিকেলের ফ্লাইটে চট্টগ্রাম যেতে হবে। আমি সব ব্যবস্থা করেই রেখেছি। চট্টগ্রাম নামটা শুনেই তো নীরবের বুকটা কেঁপে ওঠে, কেননা নীরব ওই শহরে যেতে চায় না। তাই সবাই উদ্দেশ্য করে বলে,
বাবা আপনারা সবাই চলে যান, আমি যাব না। আর তাছাড়া বিয়ের পর বউয়ের সাথে এক জায়গায় গেলে বউ যদি পরপর ভাবে তাহলে সবার কাছে তো সম্মান পাওয়া যায় না, শুধু অপমানিত হওয়া ছাড়া। তাই বলি কি আপনারা যান। এদিকে নীরবের কথা শুনে রিমির একটু হলেও খারাপ লাগে, কেননা নীরব তো ঠিকই বলেছে। আর এখন তো রিমি নীরবকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। সে কি নীরব, তুমি যাবে না অথচ আমরা সেই বাড়িতে যাব নাচতে নাচতে? এটা তুমি ভাবলে কি করে শুনি? নীরব, আম্মু ঠিকই বলেছে, আর তুই আমাদের সাথে যাচ্ছিস এটাই ফাইনাল কথা, বুঝেছিস? রাহুল কথাটা বলে নাস্তা শেষ করে রুমে চলে আসে। আর এদিকে সবার খাওয়া শেষ হলে নীরব আর রিমি টেবিলে বসে আছে। নীরবের উদ্দেশ্যে রিমি নরম সুরে বলে, সবাই যাবে আর তুমি যাবে না কেন? সেখানে গেলে তোমাকে তো অনেক ভালো লাগবে। আর তাছাড়া তুমিও কোথাও ঘুরতে যেতে পারো না। কি করব বলো, প্রিয় মানুষটি যদি মনের কষ্টটা না বোঝে তাহলে। নীরব কথাটা বলে সেখান থেকে সোজা রুমে চলে যায়। আর এদিকে রিমি নীরবের কথায় যেন বসে বসে ভাবতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, সবাই রেডি হয়ে বসে আছে, এখন শুধু নীরব আর রিমি বাদ আছে। তুমি এই পাঞ্জাবিটা পরো আর আমি তোমার পছন্দের এইগুলো পরবো। আর তুমি বলে দাও তো আমি কিভাবে সাজলে তোমার ভালো লাগবে? আমার তো ভালো লাগে যদি কেউ বাড়ির বাইরে গেলে বোরকা পরে বাইরে বের হয়। তুমি তো আর বোরকা পরো না, তাই শাড়ি পরে হিজাব করতে পারো। নীরব কথাটা বলে সে পাঞ্জাবিটা পরে হাতার বাজন লাগাতে লাগাতে নীরব নিচে চলে আসতে যাবে, ঠিক তখনই রিমি বলে ওঠে, একটা কথা বলবো, শুনবে? আমি তো শাড়ি পরতে পারি না, তাই তুমি যদি শাড়ি পরিয়ে দিতে তাহলে ভালো হতো। আমাকে কি পাগলা কুকুরে তাড়া করছে? হ্যাঁ, আমি জুতা পরাতে গিয়ে তোমার সাদা চামড়ার সাথে আমার হাত স্পর্শ হয়েছিল বলেই যে মাইকটা দিয়েছিল, শাড়ি পরাতে হলে তো না জানি কোথায় কোথায় স্পর্শ হবে। দেখো, আমি বলেছি তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে তো দিবে, এত কথা কেন বলছো? হ্যাঁ, রিমির এমন ওড়নচণ্ডী রূপ দেখে তাড়াতাড়ি শাড়িটা হাতে নিয়ে রিমিকে পরাতে শুরু করে। রিমি এক ধ্যানে নীরবের দিকে তাকিয়েছে। নীরব অতি যত্ন সহকারে রিমিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। নীরব যেই না শাড়ির কুচি বুঝতে যাবে, ঠিক তখনই রিমি নীরবের হাতের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলে। নীরব হাত সরিয়ে কুচিটা হাতে নিয়ে বলে, এই যে ম্যাডাম, কুচিটা নাভির কাছে গুজে নিন, কেমন? শাড়ি পরানো শেষ, নিচে চলে আসেন। সবই যখন তুমি করলে তখন কুচিটা আমি কেন গুছতে যাব শুনি? বউ পাখি, বলেছি না তোমার অনুমতি ছাড়া তোমার শরীর ছুঁয়েও দেখবো না। কথাটা বলেই নীরব নিচে চলে আসে। আর এদিকে রিমি সাজতে সাজতে নীরবের কথা ভাবতে থাকে। এদিকে নীরবকে একা আসতে দেখে নীরব, এই নীরব, তুই একা আসলি? রিমি কোথায়? হ্যাঁ, এমনিতে ফ্লাইটের সময় হয়ে গেছে আর তুই রিমিকে রেখে একা আসছিস? আরে ভাইয়া, মেয়ে মানুষ, সাজতে একটু বেশি সময় নেয়। বিয়ে তো করেন নাই তাই বোঝেন না। বাবা, ভাইজানকে এবার বিয়ে করাতেই হবে কিন্তু। নীরব, তুই কিন্তু ফাজিল আছিস, কোন কথার মাঝে কোন কথা বলিস? নীরব কিছু বলতে যাবে, ঠিক তখনই নীরবের চোখ আটকে যায় সিঁড়ি দিয়ে নামতে থাকা পরীর উপরে। রিমিকে খুব সুন্দর লাগছে, ইস যেন ডানা কাটা পরী। নীরব যেন রিমিকে দেখেই তাকিয়ে আছে। রিমি নীরবের সামনে এসে নরম সুরে বলে, এভাবে তাকিয়ে থাকলে আমার বুঝি লজ্জা করে না? হুম। রিমির কথা নীরবের ধ্যান ভাঙে। তারপর সবাই আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে। সব কাজ শেষ করে বিমানে উঠে বসে। নীরবের পাশেই বসেছে রিমি। রিমি নীরবের কাঁধে মাথা রেখে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে, যেটা নীরব খুব করে উপভোগ করতেছে। হঠাৎ রিমির ঘুম ভেঙে যায় আর নীরবের কাঁধে মাথা রেখেছে বলে, সরি, আসলে আমি ঘুমিয়ে গেছিলাম তো। দেখেছো তুমি একদিন আমার সাথে বিমানে উঠতে চেয়েছিলে না? আজকে তোমার সেই ইচ্ছেটা পূরণ হলো। আসলেই তোমার কপালটা অনেক ভালো। আমার কপাল তো বরাবরই অনেক ভালো, এখন সাথে তোমার কপাল আরো বেশি ভালো, বুঝলে? তুমি অনেক কিছুই সারপ্রাইজ হিসেবে পাবে। তাই নাকি? তাহলে আমি কি কি সারপ্রাইজ হিসেবে পাবো একটু শুনি। সেটা তো পরে দেখতে পারবে, আর সারপ্রাইজ লুকিয়ে দিতেই বেশি মজা পাওয়া যায়, জানিয়ে দিলে তো মজা নেই। নীরব কথাটা বলে আর কোনো কথা বলে না। এদিকে বিমান ল্যান্ড করার সময় হয়ে যায়। সবাই চট্টগ্রামে এসে পৌঁছে যায়। আজকে 3টে বছর পরে নীরব তার নিজের শহরের মাটিতে পা রাখলো। সবাই গাড়ি নিয়ে ছুটতে শুরু করে। নীরবের খুব করে ভাবতে ইচ্ছে করছে আগের সেই দিনগুলো, কত হাসি খুশিতে ভরা ছিল আগের সেই দিন।
নীরবের ভাবনা ছেদ ঘটে রিমির ডাকে, কেননা ওরা সেই বাড়িতে এসেছে। এই যে মিস্টার, এইভাবে কি ভাবছো? হ্যাঁ, দেখো আমরা সেই বাড়িতে চলে এসেছি। রিমির কথায় নীরব বাইরের দিকে তাকিয়ে তো একটা বড় সড়ো শট খায়, কেননা ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ওদেরই বাড়ি। নীরব তো অবাক হয়েই যায়। রিমি, আমরা এখানে এসেছি কেন? আমি তো এই বাড়ির ভিতরে যাব না কোনোভাবেই। কি বলছো? কি বলছো? এখন তুমি বাড়ির ভিতরে না গেলে বাবার মান সম্মান থাকবে? হুম, চলো ভিতরে। রিমি কথাটা বলে নীরবের হাত ধরে ভিতরে নিয়ে যেতে থাকে। রিমির এমন কাণ্ড দেখে নীরব তো অবাক, আর অবাক না হয়ে কি উপায় আছে নাকি? যেই মেয়ে কখনো নীরবকে সহ্য করেনি সে এখন হাতে হাত রেখে পাঠিয়ে যাচ্ছে। ওরা বাড়ির ভেতরে চলে আসে। নীরব বাড়ির ভেতরে পা রাখতেই 3 জোড়া চোখ ওর উপরে পড়ে আর দৌড়ে চলে আসে। নীরবকে নীলিমা জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলিমার এমন আচরণ দেখে উপস্থিত সবাই তো অবাক, আর সব থেকে বেশি আশ্চর্য তো রিমি। তাই রিমি একটু রাগী কণ্ঠে বলে, এই যে আপু, আপনি আমার স্বামীকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়েন। রিমির এমন কথা শুনে নীলিমা আরও একটু মজা করার জন্য রিমিকে বলে, জড়িয়ে ধরবো না তো কি করব? হ্যাঁ, নীরবকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। এখন তুমি এসে নীরবকে স্বামী বলছো কেন? মানে আমি ওর বিয়ে করাবো, তাহলে ওনাকে স্বামী বলবো না কেন? না, বলবে না, কারণ তোমাকে এখনো আমরা কেউ মেনে নেইনি। আপনারা আমাকে মেনে নেবার কে শুনি? যেখানে আমার বাবা মা ওনার সাথে আমার বিয়ে দিয়েছে তাদের পছন্দ মতো। আব্বু দেখেছো এই মেয়ে কি বলে? নীরব নাকি এই মেয়েকে বিয়ে করেছে। আর নীরব তুই তুই তো কিছুই বলছিস না। নীলিমার কথা শুনে নীরব আর কেন যেন চুপ করে থাকতে পারলো না। নীলিমাকে জড়িয়ে ধরে বলে, আপু, ও যা বলেছে সবটাই সত্য। আর এই সেই মেয়ে যার জন্য আমি আজ থেকে 3 বছর আগে বাড়ি ছাড়া হয়েছিলাম। কি বলিস? রিমি তাহলে তোর সেই পছন্দের মেয়ে? ভাই, তোর পছন্দ আছে বলতে হবে। দেখতে হবে না ভাইটা আবার কার? তা আপু, আম্মুকে দেখছি না যে, আম্মু কোথায়? নীলিমা কিছু বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে মিসেস রহিমা চৌধুরী বলা ওঠে, যেটা শুনে সবাই তো আরো বেশি অবাক। নীরব, তুই তো আমাকে মা বলবি না, জানিস তোকে আমি কত জায়গায় খুঁজেছি। সেই যে চলে গেলি রাগ করে, আর কি আমাদের কথা তোর মনে পড়েনি? আম্মু, তোমাদের কথা আমার সবসময় মনে পড়ছে, কিন্তু কি করব বলো? তোমার এই রাগী বৌমার মনটা এত শক্ত যে সহজে আপন করতে পারেনি। নীরবের এমন কথা শুনে আর সবার কথা শুনে উপস্থিত সবাই যেন শুধু অবাকই হয়ে যাচ্ছে। আর রিমি শহর পরিবারের সবাই তো ঘোরের মাঝেই আছে, ওদের মাথায় যেন কিছুই ঢুকছে না। নীলিমা, মামুনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা আমার মেয়ে জামাইকে এসব কেন বলতেছো? আঙ্কেল, আপনি জানেন না, নীরব আমার ভাই। আজ থেকে 3 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিল আম্মুর সাথে রাগ করে, শুধুমাত্র রিমিকে আপন করে পাবার জন্য। নীলিমার মুখে এমন কথা শুনে রিমি তো অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। আর এদিকে রিমির বাবা জিজ্ঞেস করে, কি বলো এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আর নীরব এত বড়লোক ঘরের ছেলে, আমার মেয়েকে চায়, সেটা আমাদের বললেই তো পারতো। অযথা বাড়ির একজন কাজের লোক হবার কি দরকার ছিল? হুম নীলিমা কিছু বলতে যাবে ঠিক তার আগ মুহূর্তে নীরব বলে ওঠে, যেটা শুনে রিমি সহ সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। কেননা চলেন নিজের কানেই শুনে আসি। বাবা, সেই কথাটা না হয় আপনার কাছেই শোনেন। আমার আর রিমির আজ থেকে 3 বছর আগেই বিয়ে হয়েছিল। রিমি, তোমার মনে আছে তুমি বান্ধবীদের সাথে সাজে ঘুরতে এসেছিলে? তুমি ঘুরতে গিয়ে হঠাৎ হারিয়ে যাও, আর তোমার সাথে দেখা হয় একটা গরিব আধা পাগল ছেলের সাথে। হুম, আমি সেই দিনটি আজও ভুলতে পারিনি। ওই পাগলটার সাথে আমি পথ চলতে শুরু করি, কেননা আমি তো কিছুই চিনি না। হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় বইতে শুরু করে। আমরা ওকটা ছাউনির মতো ঘরে উঠে স্থান নেই। ঝড় থেমে গেলে ওই এলাকার প্রভাবশালী কিছু লোক আমাদের দুইজনকে একা দেখে খারাপ কথা চিন্তা করে, পরে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। কিন্তু আমি কখনোই সেই পাগলটাকে স্বামী হিসেবে মানতে পারিনি। রিমি, তোমার তো দেখছি সব মনে আছে। আমি তোমার সেই পাগল, তোমার সব অহংকার রাগ জেদকে ধ্বংস করে আপন করে পাওয়ার জন্যই তোমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ নেই।
নীরব, তুই যে বলেছিলি তুই এতিম, সেটার তাহলে কি হবে? আমি আপনাদের বাড়িতে যাওয়ার আগেই আপনাদের সম্পর্কে সবকিছু আগে জেনে নিয়েছিলাম ভালো করে, আর আমি জানতে পারি আপনি এতিমদের কখনো ফিরিয়ে দেন না। ব্যাস, সেই সুযোগটাই আমি কাজে লাগালাম। তুমি এত বড় লোক, আর সেটা একটা বারের জন্য আমি বুঝতে পারিনি। সেদিন তাহলে আমার অঙ্কটা তুমিই করে দিয়েছিলা। আর তোমার বিয়ে ভাঙা আমারই কাজ ছিল। কি করব বলো, নিজের বিয়ে করা বউকে কি আর চোখের সামনে অন্যের হাতে তুলে দিতে পারি? বাবা, তুমি দেখেছো নীরব কতভাবে আমাদের বোকা বানিয়েছে? নিজে এত বড় র্যাবের অফিসার, আর সেটা আমাদের জানাইনি। নীরব র্যাব অফিসার, সেটা তুই জানলি কিভাবে শুনি? সেদিন কলেজে রকি এসে আমাকে বলেছিল যে কোনো এক র্যাব অফিসার আমার বিয়ে ভেঙেছে, কেননা সে আমাকে অনেক বেশি ভালোবাসে বলে। এটা ঠিক। আর সেদিনের পাগল বেশটা আমি ডিউটিতেই ছিলাম, যেটা রিমি দেখে, তবে আমার ভিতরে থাকা মানুষটাকে দেখতে পারে না। আসলে আমাকে প্রায় সময় কাজের জন্য বিভিন্ন ছদ্মবেশে থাকতে হয়। আচ্ছা, আমি সেটাই না হয় বুঝলাম। এখন এটা বলো, তুমি বাড়ি থেকে চলে গেলে কেন? যেখানে আমার মিষ্টি শ্বশুর শাশুড়িকে বললেই তো আমাকে তোমার গলায় ঝুলিয়ে দিত। না গো বউ, তোমার শাশুড়ি মা এতটা সহজ মনের মানুষ না। ওনার নিজের পজিশনের থেকে নিচু লেভেলের মানুষদের একদম পছন্দ করতে না। বলতে পারো বউ শাশুড়ির এক স্বভাব। তাই মায়ের সাথে কথা কাটাকাটি করে আমি তোমার খোঁজে বাড়ি থেকে চলে যাই। তোমার বান্ধবীর থেকে আমি তোমার খোঁজ সব হয়েই নিতাম। কি? তোমার সম্পর্কে মিমি সব কিছু জানার পরেও আমাকে একটি বারের জন্য বলেনি? মিমি, তোকে তো আমি কি যে করব। রিমির কথা জবাবে মিমি পেছন থেকে সামনে আস্তে আস্তে বলে। মিমিকে দেখে রিমি তো অবাক হয়ে যায়। বান্ধবী, আমাকে মেরে কি করবি? আমি তো তোর ভালোই চাইতাম সব সময়। মিমি, তুই এখানে কিভাবে আসলি শুনি? হ্যাঁ, কি বলবো বল? দুলাভাই তার শালিকে আদর করে দাওয়াত করলো, আর আমি না এসে কি পারি? না আসলে তো দুলাভাইকে অসম্মান করা হবে। আমি এত এত মায়াজালের মধ্যে ছিলাম যেটা বুঝতে পারিনি। আমি এতটা বোকা কিভাবে হতে পারি? বান্ধবী, এসব বলেই লাভ নাই। এক জীবনে এক মানুষের সাথেই তোর 2বার বিয়ে হয়েছে। আর নীরব ভাইয়া তোর সেই পাগল বর, বাংলাদেশের একজন নামকরা র্যাব অফিসার, যার নাম শুনলেই সন্ত্রাসীদের প্যান্ট ঢিলা হয়ে যেত, যার কথার আগে হাত চলতো, কোনো কাজেই ভয় পায় না। তোর কপাল আসলেই খুব ভালো। এবির তো মানতেই হবে আমার কপাল ভালো। এত কিছু পেলাম, তারপরেও কপাল ভালো না কিভাবে বলি? বিবেকে বেঁধে আসে ইয়ার। রিমির এমন কথা শুনে সবাই যেন হাসতে হাসতে শেষ। এদিকে রিমির শাশুড়ি রিমির কাছে এসে তার গলা থেকে একটা হার খুলে রিমিকে পরিয়ে দিয়ে বলে, বৌমা আমার এতটা সুন্দরী হবে সেটা আমি কখনো আগের পাগল ছেলের কথা বিশ্বাসই করিনি। যদি আগেই জানতাম আমার বৌমা এমন একটা লক্ষ্মী মেয়ে, তাহলে কি আমি ছেলেকে বাড়ি ছাড়া করি? শাশুড়ি মা, আপনি আমার পাগল বরটাকে তাহলে এমনভাবে কষ্ট দিয়েছেন? আসেন, হাত মিলাই। আপনিও যেমন করেছেন আমিও ঠিক পাগলটার সাথে তেমনটাই করেছি, না বুঝে। বউ শাশুড়ির এমন কথা শুনে সবাই যেন মুখ টিপে টিপে হাসছে। এদিকে সবার সাথে সবার মিল হয়ে যায়। এর মাঝেই ফুলমতি আর রহিম এসে বলে, রিমি ম্যাডাম, এভাবে আপনাদের মিল করিয়ে আমাদের রেখেই ছবি শেষ করে দিলে তো হবে না। আমাদের দুজনকে মিল করিয়ে দিন। হ্যাঁ আপামনি, আমার আর রহিম পাগলটার বিয়েটা দিন, আমার কতদিনের শখ। ফুলমতি কথাটা লাজুক হয়ে বলে। আর এদিকে সবাই যেন রহিম আর ফুলমতির কথা শুনে অবাক। আর অবাক হবেই না কেন, তাই না? রহিম ভাই, তুমি তো গ্রামের ছেলে, আর তোমার নাকি বাড়িতে বউ আছে? আরে না, ওইটা এমনি একটা কথা। আসলে আমি আর ফুলমতি একে অপরকে ভালোবাসি, আর আমরা নীরবকে আগের থেকেই জানি। তাই তো সব সময় আপনার খবর আমরাই ওনাকে দিতাম। ও মোর খোদা! নীরব, তুমি বাড়ির কাজের লোককেও আমার উপরে নজরদারি করা থেকে বিরত রাখোনি? কি করব বলো, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়, তাই তো তোমাকে হারাতে চাই নাই। রিমি দৌড়ে নীরবকে জড়িয়ে ধরে সবার সামনে ছোটে একটা কিস করে বলে, আমিও তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ আমার মূর্খ জামাই। আই লাভ ইউ টু আমার রায়কলি জেদি বউ।
এভাবে সুখের সাগরে ভাসতে থাকে ওদের ভালোবাসা। সবাই আবার ওদের নতুন করে বিয়ের বন্ধনে বেঁধে দেয়, সাথে রহিম ও ফুলমতিকেও। সুখেই কাটতে থাকে ওদের সংসার। ওরা ওদের মতো করে সংসার সাজাতে থাক, আমরা বঙ্গ চলেন আমাদের মতো করে আমাদের সংসার সাজাই। এই গল্পের ইতিরেখা এখানেই টানলাম। জানি না গল্পটা কেমন হয়েছে, তবে যতটুকু পেরেছি আপনাদের মন মতো করার চেষ্টা চালিয়ে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এর থেকে ভালো মানের গল্প আপনাদের মাঝে উপহার দিতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।